আসসালামু আলাইকুম। শুভ বিকেল। আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন। অ্যাক্সিস মেডিকেল স্কুল কর্তৃক আয়োজিত নিয়মিত লাইভ সেশনের অংশ হিসেবে আজকে আমি আপনাদের সাথে হোস্ট হিসেবে উপস্থিত আছি আলিমা তাসনিম আইভি, রাজশাহী মেডিকেল কলেজ ৩য় বর্ষ। আর আপনাদের ফরেনসিক মেডিসিন নিয়ে প্রফ রিলেটেড ট্রিপ হয় এবং টেনশন সেটা দূর করার জন্য আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছি 45 মিনিটস রিভিউ ক্লাসেস অন ফরেনসিক মেডিসিন নিয়ে। আপনারা যারা এই সিরিজটির শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে ছিলেন তারা নিশ্চয়ই জানেন যে আমাদের এই সিরিজটির ইতিমধ্যেই 9টি সেশন কমপ্লিট হয়েছে। আজকে আমাদের এই সিরিজটির 10ম সেশন চলছে। আর আমাদের এই সিরিজটিতে শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে আছেন আমাদের সকলের প্রিয় শ্রদ্ধেয় আদ্রিতা মরিন আপু। আপনারা যারা সিরিজটি শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে ছিলেন তারা নিশ্চয়ই আপুকে চেনেন। আপু পড়াশোনা করছেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে 4র্থ বর্ষে এবং আপু অনার্স পেয়েছেন সেকেন্ড প্রফে ফরেনসিক মেডিসিনে। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। তুমি কেমন আছো আইভি? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপু আজকে আমাদের যে টপিক ফরেনসিক মেডিসিন আসলে অনেক গুরুত্বপূর্ণ একটা টপিক। টপিকটা হচ্ছে স্টেরিলিটি, ইম্পর্টেন্সি, প্রেগন্যান্সি, অ্যাবর্শন, ম্যারেজ, ডিভোর্স। আপু অনেকগুলো টপিক সাথে, তাহলে আপু আজকে না করে সেশন শুরু করে যাক। আচ্ছা, তাহলে আমি শুরু করে দিচ্ছি। আশা করছি সেশনটি শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা সকলে আমাদের সাথে থাকবেন। আচ্ছা, আজকে আসলে আমাদের দুইটা টপিক পড়ার কথা ছিল। এই যে টপিকগুলো এগুলোর সাথে আমাদের আজকে সেক্সুয়াল অফেন্সটাও পড়ার কথা ছিল, কিন্তু আমি দেখলাম যে আসলে দুইটাই অনেক ইম্পর্টেন্ট টপিক, আর যদি দুইটা একসাথে নিই তাহলে সেশনটা আসলে অনেক লেংদি হয়ে যায়। আর লাস্টের দিকে আসলে মনোযোগ ধরে রাখাটা অনেক কষ্ট, সেটা আমিও বুঝি। যার কারণে আমি সেক্সুয়াল অফেন্সটা আজকে বাদ দিয়ে দিয়েছি, ওটা আমি আগামী দিন ক্লাস নেব। তো আজকে হচ্ছে আমরা এইগুলো নিয়ে মোটামুটি যেগুলো আমাদের প্রফ রিলেটেড কোশ্চেন সেগুলো নিয়ে আমরা পড়বো। প্রথমেই হচ্ছে আহ, আজকের প্রথম ডেফিনেশন, যেগুলো 4টা ডেফিনেশন আমি এখানে নিয়ে আসছি। 4টাই হচ্ছে আমাদের প্রফের বা আমাদের ইন্টারনাল পরীক্ষাগুলোর জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, কিন্তু সমস্যা হচ্ছে এই 4টাতে অনেক সময় প্যাচ লেগে যায়। তো প্রথম হচ্ছে পটেন্সি জিনিসটা কি। পটেন্সি জিনিসটা হচ্ছে অ্যাবিলিটি টু পারফর্ম সেক্সুয়াল ইন্টারকোর্স, এটা হচ্ছে পটেন্সি। তো এটার অপোজিট ওয়ার্ডটাই হচ্ছে ইম্পর্টেন্স, যে ইনএবিলিটি টু অফ এ পারসন টু পারফর্ম সেক্সুয়াল ইন্টারকোর্স। এখন এটার সাথে প্যাচ লেগে যায় যেটা, সেটা হচ্ছে স্টেরিলিটি জিনিসটা। স্টেরিলিটি জিনিসটা হচ্ছে যে এটা ইনএবিলিটি অফ এ মেল টু বিগেট চিলড্রেন, অর ইন কেস অফ ফিমেল এটা হচ্ছে ইনএবিলিটি টু কনসিভ চিলড্রেন। এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে যে একজন পার্সন সে পটেন্ট হতে পারে, কিন্তু সে পটেন্ট হলেও সে স্টেরাইল হতে পারে। আবার একজন পার্সন সে স্টেরাইল না, সে ফার্টাইল হলেও সে কিন্তু ইম্পর্টেন্স হতে পারে। তো এই জিনিসটা প্যাচ লাগানো যাবে না। ইম্পর্টেন্সি হচ্ছে ইনএবিলিটি টু পারফর্ম সেক্সুয়াল ইন্টারকোর্স, আর স্টেরিলিটি জিনিসটা হচ্ছে যে সে সে পটেন্ট হইলেও তার সাধারণত দেখা যায় যে স্পার্ম কাউন্ট কম বা কোনো মানে ওভারি বা অন্য কোথাও ডিফেক্টের জন্য তারা হচ্ছে একটা মানে চাইল্ড বিয়ার করতে পারতেছে না। এটাই হচ্ছে স্টেরিলিটি। আর ফ্রিজিডিটি জিনিসটা হচ্ছে এটা সাধারণত ফিমেলদের ক্ষেত্রে প্রযোজ্য, যে ইনএবিলিটি টু ইনিশিয়েট অর মেইনটেইন দ্য সেক্সুয়াল অ্যারাউজাল প্যাটার্ন, সেটা হচ্ছে ফ্রিজিডিটি, এটা ফিমেলদের জন্য। তো এই 4টা ডেফিনেশনে কোনো প্যাচ লাগানো যাবে না, কারণ এটা কিন্তু প্রফে আসে এবং ভাইভাতেও জিজ্ঞেস করতে পারে। এখন আমরা জানবো যে এই জিনিসগুলো আমাদের জানা কেন প্রয়োজন, ফরেনসিক মেডিসিনে এগুলোর ইম্পর্টেন্সটা কোথায়। আচ্ছা, কিছু সিভিল কেসে এই জিনিসটা অনেক বেশি ইম্পর্টেন্ট, যেমন নালিটি অফ দি ম্যারেজ, এটা আমরা একটু পরেই পড়বো নালিটি অফ দি ম্যারেজ কি জিনিস। আচ্ছা, ডিভোর্সের ক্ষেত্রেও কিন্তু এই যে ইম্পর্টেন্স, স্টেরিলিটি, এইগুলো অনেক ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর। দেখা যায় যে এগুলোর জন্য মানে ম্যাক্সিমাম ডিভোর্স গুলো হয়ে থাকে। লেজিটিমেসি, লেজিটিমেসি জিনিসটা কি? লেজিটিমেসি বলতে বোঝায় যে ইট ইজ এ লিগাল স্টেট অফ বর্নিং ইন এ লফুল ম্যারেজ, অর্থাৎ একটা বাচ্চা সে মানে একটা আইনগতভাবে বৈধ বিয়েতে সে বৈধ বাবা মায়ের মাধ্যমে সে জন্ম হচ্ছে কিনা, এটাই হচ্ছে লেজিটিমেসি। একজন লেজিটিমেট চাইল্ড বলতে বোঝায় যে বাচ্চাটা আইনগতভাবে বৈধ একটা বিবাহের মাধ্যমে তার জন্ম হয়েছে, এটাই হচ্ছে লেজিটিমেসি। তো লেজিটিমেসি নির্ধারণের ক্ষেত্রেও কিন্তু এই ইম্পর্টেন্স, স্টেরিলিটি, এই ব্যাপারগুলো চলে আসে। ডিসপুটেড প্যাটার্নিটি, একটা আছে বাচ্চার পিতৃত্ব নিয়ে কোনো ঝামেলা হলো, সেক্ষেত্রে এটা ইম্পর্টেন্ট। এবং কম্পেনসেশন কেসেস ডিউ টু লস অফ সেক্সুয়াল ফাংশন, এই কেসগুলোতে হচ্ছে যে সিভিল যে আমাদের প্রবলেম গুলো, এগুলোর ক্ষেত্রে আমাদের ইম্পর্টেন্স, স্টেরিলিটি, ফিজিডিটি, এই ব্যাপারগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট চলে আসে। এরপর আসে কিছু ক্রিমিনাল কেস।
যেমন ইদানিং কালে আমাদের দেশে সবচেয়ে বেশি মানে যে ক্রিমিনাল কেসগুলো হয়ে থাকে সেগুলো যেমন রেপ এন্ড আদার সেক্সুয়াল অফেন্স, অ্যাডাল্টারি, ব্ল্যাকমেইলিং, ব্রিচ অফ প্রমিস অফ ম্যারেজ, এটা তো এখনকার দিনে খুবই একটা হট টপিক, ব্রিচ অফ প্রমিস অফ ম্যারেজ, এবং ক্রিমিনাল স্ল্যান্ডার এন্ড ডিফেমেশন কেসেস। এই সমস্ত কেসের ক্ষেত্রে কিন্তু আমাদের এই বিষয়গুলো চলে আসে। এজন্য আমাদেরকে ফরেনসিক মেডিসিনে এই টপিকগুলো পড়তে হবে। এটাও যে ইম্পর্টেন্স এটা আমরা পড়লাম, এটাও কিন্তু প্রফের কোশ্চেন যে রিটেনে আসে যে হোয়াট ইজ দ্য মেডিকো লিগাল ইম্পর্টেন্স অফ লার্নিং ইম্পর্টেন্সি আর স্টেরিলিটি, এগুলো। এখন হচ্ছে আমি একটু আগে যেটা বললাম ইম্পর্টেন্স এন্ড স্টেরিলিটি, এই দুটার মধ্যে কিন্তু প্যাচ লেগে যায় অনেক সময়। তো এই জন্য এটার ডিফারেন্সটা আমাদের জানতে হবে। একটু আগে আমি বলে আসলাম যে ইম্পর্টেন্স জিনিসটা হচ্ছে সম্পূর্ণ আলাদা, যেটা মানে হচ্ছে একজন পার্সন, সে স্টেরাইল হোক বা ফার্টাইল হোক, সে হচ্ছে তার সেক্সুয়াল ইন্টারকোর্সের মানে অ্যাবিলিটিটাই নাই, সে হচ্ছে ইম্পর্টেন্স। আর স্টেরাইল পার্সন, সেও পটেন্ট হইতে পারে কিন্তু তার হচ্ছে চাইল্ড বিয়ার করা, একটা বাচ্চা জন্ম দেওয়ার যে ইনএবিলিটি, সেটাই হচ্ছে স্টেরিলিটি। আচ্ছা, আর about 10 to 15% of all married couples are involuntary sterile। দেখা যায় যে যতগুলো ম্যারিড কাপল আছে বর্তমানে বিশ্বে, তার প্রায় 10 to 15% ম্যারিড কাপলই হচ্ছে দেখা যায় যে মানে স্টেরাইল থেকে যাচ্ছে ইনভলান্টারিলি আর কি, মানে না চাইতেও তারা স্টেরাইল থেকে যায়। আর দেখা যায় যে মোস্ট অফ দা কাপলই হচ্ছে পটেন্ট। কারণ ইম্পর্টেন্সই কিন্তু আমাদের দেশে বা যে কোনো জায়গায় ডিভোর্সের একটা মেইন কারণ হচ্ছে ইম্পর্টেন্সই। তো দেখা যায় যে ইম্পর্টেন্স যেখানে থাকে যে কাপলদের মধ্যে, সেই ম্যারেজ গুলো সাধারণত ডিসলিউট হয়ে যায় কিছুদিন পরে। জন্য বলা যায় যে অলমোস্ট অল ম্যারিড কাপলই আর ইম্পর্টেন্ট, এটা ধরে নেওয়া যায়। কিন্তু কাপলদের মধ্যে দেখা যায় যে 10 to 15% কাপলই কিন্তু স্টেরাইল থাকে। আচ্ছা, আর একটা হচ্ছে ইম্পর্টেন্স এন্ড ফিজিডিটির মধ্যে পার্থক্য। আমরা একটু আগে পড়ে আসছি যে ফিজিডিটি জিনিসটা সাধারণত ফিমেলদের ক্ষেত্রে অ্যাপ্লাই করা হয়, যেটা হচ্ছে ইনএবিলিটি টু ইনিশিয়েট অর মেনটেন দ্য সেক্সুয়াল অ্যারাউজাল প্যাটার্ন। আর এটা ইম্পর্টেন্ট জিনিসটা তো আমরা জেনেই আসলাম, এটা সাধারণত মেলদের ক্ষেত্রে অ্যাপ্লাই করা হয়। আর যেটা ইম্পর্টেন্ট কজ অফ ডিভোর্স হচ্ছে ইম্পর্টেন্স, কারণ ইম্পর্টেন্স জিনিসটা আসলে রিভার্স করাটা নিয়ারলি ইম্পসিবল। তো এ কারণে এটা দেখা যায় যে এটা একটা ডিভোর্সের একটা ইম্পর্টেন্ট কজ হিসেবে কাজ করে। কিন্তু ফিজিডিটি জিনিসটা আসলে এটা কিন্তু রিভার্স করা যায় চিকিৎসার মাধ্যমে বা সাইকোলজিক্যাল থেরাপির মাধ্যমে, যেভাবেই হোক জিনিসটা কিন্তু রিভার্স করা যায়। এ কারণে ফিজিডিটির জন্য ডিভোর্স খুব কম হয়ে থাকে, সাধারণত ইম্পর্টেন্সটা ডিভোর্সের ক্ষেত্রে একটা মেইন কজ হিসেবে কাজ করে। আচ্ছা, এখন হচ্ছে আমরা জানবো যে হোয়াট আর দ্য কজেস অফ ইম্পর্টেন্স এন্ড স্টেরিলিটি ইন মেলদের ক্ষেত্রে এই ইম্পর্টেন্স এবং স্টেরিলিটি জিনিসটা কি জন্য হয়ে থাকে। এই কোশ্চেনটাও প্রফে অনেকবার আসতে দেখা গেছে, এজন্য এই কোশ্চেনটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তো কি কি ফ্যাক্টর কাজ করে এর মধ্যে, প্রথমে যেটা হচ্ছে এজ একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। দেখা যায় যে যে পিউবার্টির সময় আমাদের হিউম্যান বডিতে যে মেইনলি জেনিটালস বা রিপ্রোডাক্টিভ অর্গান গুলোর মেইন ডেভেলপমেন্টটা কিন্তু হয় হচ্ছে পিউবার্টির টাইমে। তো দেখা যায় যে ওই সময়ে যদি নিউট্রিশনের অভাব বা অন্য যে কোনো কারণে যদি পুয়ার ফিজিক্যাল ডেভেলপমেন্ট হয়ে থাকে কারোর, বিশেষ করে যে রিপ্রোডাক্টিভ অর্গান গুলোর, সেক্ষেত্রে কিন্তু ইম্পর্টেন্স এবং স্টেরিলিটি ডেভেলপ করতে পারে। এছাড়াও কিছু ডেভেলপমেন্টাল অ্যাবনর্মালিটি থাকতে পারে যেটা জন্মগতভাবেই থেকে থাকে, যেমন অ্যাবসেন্স অফ পেনিস অথবা নো ডেভেলপমেন্ট অফ পেনিস, এ ধরনের ক্ষেত্রে ইম্পর্টেন্সি হয়ে থাকে। কিছু অ্যাকোয়ার্ড অ্যাবনর্মালিটি হতে পারে, যেমন অ্যাম্পুটেশন হয়ে যেতে পারে কোনো কারণে, সেক্ষেত্রে হয়ে থাকে। আর কিছু লোকাল ডিজিজ হয়ে যায় থাকে অনেক সময়, যেমন হার্নিয়া বা হচ্ছে এলিফ্যান্টিয়াসিস, হাইড্রোসিলিস, এই টাইপের ডিজিজ। এগুলো আমরা যখন সার্জারিতে আরো ভালো করে ডিজিজ গুলো সম্পর্কে জানবো, এই ডিজিজ গুলো কিন্তু ইম্পর্টেন্স এবং স্টেরিলিটির জন্য দায়ী হয়ে থাকে। এছাড়া ড্রাগের ইন্ডালজেন্সের কারণে, বিশেষ করে অ্যালকোহলিক যারা আছে তাদের ক্ষেত্রে এটা দেখা যায়। এবং যারা ক্রনিক এক্সপোজার হয়ে থাকে কিছু মানে হেভি মেটাল পয়জন যেমন লেড, আর্সেনিক, এগুলো কিন্তু ইম্পর্টেন্সের জন্য হয়ে থাকে। এছাড়াও কিছু জেনারেল ডিজিজ যেমন টিউবারকুলোসিস বা কোনো ক্রনিক ইনফেক্টেড কন্ডিশন বা ডায়াবেটিস মেলিটাস, এই বা সেক্স লিঙ্ক ক্রোমোসোমাল ডিসঅর্ডার যেগুলো, বা কিছু নিউরোজেনিক কজ যেমন প্যারাপ্লেজিয়া, হেমিপ্লেজিয়া, এই ধরনের ডিজিজ কন্ডিশন গুলো কিন্তু দেখা যায় যে একজন মানুষ সে হয়তো পটেন্ট ছিল বা স্টেরাইল ফার্টাইল ছিল, কিন্তু এই ডিজিজ কন্ডিশনের কারণে পরবর্তীতে তার মধ্যে ইম্পর্টেন্স বা স্টেরিলিটি ডেভেলপ করতে পারে। আর কিছু সাইকোলজিক্যাল কজ যেমন ইমোশনাল ডিস্টারবেন্স বা অন্য যে কোনো ইমোশনাল কারণেও কিন্তু এই জিনিসটা অনেক সময় হয়ে থাকে। এখন এটা আমরা পড়লাম এতক্ষণ যে মেলদের ক্ষেত্রে কি কারণে হচ্ছে, ফিমেলদের ক্ষেত্রেও কিন্তু স্টেরিলিটির জন্য কিছু কন্ডিশন দায়ী। বিশেষ করে এজ, যেটা বললাম যে এজটা আসলে মেল ফিমেল দুজনের ক্ষেত্রে যে পিউবার্টির টাইমে ডেভেলপমেন্ট, যেটা অর্গান, বিশেষ করে রিপ্রোডাক্টিভ অর্গানের যে ডেভেলপমেন্টটা, এটা ফিমেল দুজনের ক্ষেত্রে অনেক ইম্পর্টেন্ট। তো এই সময় যদি ডেভেলপমেন্টে কোনো সমস্যা হয়ে থাকে বা কোনো নিউট্রিশনাল ঘাটতি হয়ে থাকে, সেক্ষেত্রে স্টেরিলিটি ডেভেলপ করতে পারে।
এছাড়াও হচ্ছে কিছু ডেভেলপমেন্টাল ডিফেক্ট যেটা মেলদের ছিল ফিমেলদের ক্ষেত্রেও এমন থাকতে পারে, যেমন অ্যাবসেন্স অফ ভ্যাজাইনা বা টাফ অর ইমপারফোরেটেড হাইমেন। হাইমেন কি সেটা আমরা একটু পরে, এটা আমরা অলরেডি অ্যানাটমিতে পড়ে আসছি, আমাদের ফরেন্সিকের জন্য কিছু ইম্পর্টেন্ট এখান থেকে কথা আছে, সেটা আমরা একটু পরে জানবো। তাছাড়া অ্যাবসেন্স অর কনজেনিটাল ডিফেক্ট ইন দ্য ইউটেরাস অর ইউটেরাইন টিউব, এগুলোর যদি কোনো ডেভেলপমেন্টাল অ্যানাটমি থাকে সেক্ষেত্রেও কিন্তু স্টেরিলিটি হতে পারে। কিছু অ্যাকোয়ার্ড অ্যাবনর্মালিটি ফিমেলদের ক্ষেত্রেও হয়ে থাকে, যেমন ইনজুরি অর অপারেশন ইন দা ভ্যাজাইনা, টিউবেক্টমি, যার কারণে টিউবেক্টমি করে দিলে কি সে পার্মানেন্টলি স্টেরাইল হয়ে যাবে ফিমেল। আর লোকাল ডিজিজ কিছু হয়ে থাকে, যেমন গনোরিয়া, যেটা সার্ভিক্স বা ইউটেরাস বা ওভারি ফ্যালাপাইন টিউব এগুলোকে যদি ইনভলভ করে সে তখন স্টেরাইল হয়ে যেতে পারে। ইউটেরাসে প্রোলাপস হতে পারে বা ভালভাল অর ভ্যাজাইনাল টিউমারের জন্য হতে পারে, বা রেক্টোভ্যাজাইনাল ফিস্চুলা, রাপচার অফ পেরিনিয়াম বা ডিসঅর্ডার অফ মেনস্ট্রুয়েশন, এগুলোর কোনো সমস্যার কারণে, বিশেষ করে মানে গাইনোকোলজিক্যাল যদি কোনো ডিজিজ হয়ে থাকে সোজা কথা, তাহলে কিন্তু স্টেরাইল হতে পারে ফিমেল। আচ্ছা, তো এই চ্যাপ্টার থেকে আরেকটা ইম্পর্টেন্ট কাজ সেটা হচ্ছে ফ্রিজিডিটির কিছু কজ আসতে পারে অনেক সময়, এটা আমি দেই নাই, এটা একটু বলে দিচ্ছি আমি, যে মেলদের ক্ষেত্রে যেটা আমরা বললাম যে ইনএবিলিটি টু মেনটেন দা সেক্সুয়াল অ্যারাউজাল প্যাটার্ন, এটা কি কারণে হয়ে থাকে, এটার মধ্যেও যেমন কিছু সিডেটিভ এন্ড ডিপ্রেসিভ ড্রাগ, কেউ যদি সিডেটিভ ড্রাগস নিয়ে থাকে বা তার যদি কোনো সিস্টেমিক ডিজিজ থাকে যেমন হাইপোথাইরয়েডিজম, বা যদি কোনো নিউরোলজিক্যাল ফ্যাক্টর থেকে থাকে, কোনো নিউরোলজিক্যাল কজের জন্য কিন্তু সে ফ্রিজিডিটি হতে পারে। মেনোপজ অনেক সময় ফ্রিজিডিটির একটা ইম্পর্টেন্ট কজ হিসেবে কাজ করে। এছাড়া সাইকোলজিক্যাল কারণেও কিন্তু ফ্রিজিডিটি ডেভেলপ করতে পারে ফিমেলদের ক্ষেত্রে, তবে ফ্রিজিডিটিটা হচ্ছে রিভার্সিবল, এটা চিকিৎসার মাধ্যমে আবার ব্যাক করে নিয়ে আসা সম্ভব। এরপরে আমরা চলে আসি যেটা, সেটা হচ্ছে আরেকটা ইম্পর্টেন্ট টপিক, ভার্জিনিটি। এটা আমাদের ফরেনসিক মেডিসিনের ক্ষেত্রে অনেক ইম্পর্টেন্ট একটা টপিক। ভার্জিনিটি বলতে বোঝায় হচ্ছে ভার্জিন, এটা সবাই আমরা জানি যে এটা সাধারণত ফিমেলদের ক্ষেত্রে ইমপ্লাই করা হয়, যে ভার্জিন ফিমেল বলা হয় তাদেরকে যাদের কোনো সেক্সুয়াল ইন্টারকোর্সের কোনো এক্সপিরিয়েন্স নাই। ভার্জিনিটি মিন্স ইনএক্সপিরিয়েন্স ইন সেক্সুয়াল ইন্টারকোর্স। আর ডিফ্লোরেশন বলতে কি বোঝা হয়, ডিফ্লোরেশন হচ্ছে লস অফ ভার্জিনিটি, যেটা এটাকে বলা হয় ডিফ্লোরেশন। এখন এই চ্যাপ্টার থেকে কি কি কোশ্চেন আসে, এখান থেকে আমাদের কি কি জিনিস জানা দরকার। প্রথমে যে কোশ্চেনটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে জেনিটাল এন্ড এক্সট্রা জেনিটাল ফাইন্ডিং সাইন্স অফ এ ভার্জিনিটি। একজন ফিমেল দেখা গেল সে হচ্ছে ইয়ে আসছে যে মানে অভিযোগ করলো যে তাকে রেপ করা হয়েছে বা এরকম কোনো ইয়ে নিয়ে আসে, সেক্ষেত্রে প্রথমে কিন্তু আমরা আমাদেরকে তার ইয়ে করতে হবে, এক্সামিনেশন করতে হবে। তো এক্সামিনেশন করে আমাদের প্রথমে জানতে হবে যে মানে তার ভার্জিনিটির জেনিটাল এন্ড এক্সট্রাজেনিটাল সাইন সিমটম গুলো কি, না হলে তো আমরা বুঝতে পারবো না যে তার আসলেই তার ডিফ্লোরেশন হয়েছে কিনা। তো এই জন্য এটা আমাদের জানা প্রয়োজন। তো প্রথমে জেনিটাল সাইন্স গুলো যদি দেখি, এটা আমাদের অ্যানাটমিতে আমরা অলরেডি এগুলো সম্পর্কে আমাদের কিছু ধারণা আমরা অলরেডি পড়েই আসছি। যে ল্যাবিয়া মেজোরা যদি আমরা দেখি, যে এটা একজন ভার্জিন ওম্যানের ক্ষেত্রে এটা হচ্ছে অ্যাডজাসেন্ট টু ইচ আদার থাকবে এবং কমপ্লিটলি কোস্ট থাকবে নিয়ার দ্য ভ্যাজিনাল অরিফিস। ল্যাবিয়া মাইনর যেটা যেটা সেটাও হচ্ছে কভার থাকে ল্যাবিয়া মেজোরা দিয়ে। আর হাইমেন যেটা সেটা সাধারণত রিজিড এবং ইনইলাস্টিক অবস্থায় থাকে উইথ এ ন্যারো ওপেনিং। ভার্জিন ওম্যানের ক্ষেত্রে হাইমেনের ওপেনিংটা থাকে খুবই ন্যারো। আর ফোরচিটি, ফোরচিটি মানে কি, যে মিটিং পয়েন্ট অফ ল্যাবিয়া মাইনরা যেটা, সেটাও হচ্ছে ইনট্যাক্ট অবস্থায় দেখা যায়। আর পোস্টেরিয়র কমিসুর যেটা সেটা হচ্ছে ইনট্যাক্ট থাকে, মানে মিটিং পয়েন্ট অফ ল্যাবিয়া মেজোরা। ফসা নেভিকুলারিস এর যে ডিপ্রেশন থাকে বিটুইন দা ফরচিট এন্ড ভ্যাজাইনাল ওপেনিং, এটা হচ্ছে নর্মাল ইন অ্যাপিয়ারেন্স। ক্লাইটোরিসটা থাকে স্মল এন্ড ভেস্টিবুলার ইন ন্যারো, এন্ড ভ্যাজাইনাটাও সাধারণত ন্যারো থাকে, এবং রোগগুলো যেটা থাকে ভিতরে যে ফোল্ড গুলো, এটা বেশি ফোল্ডেড থাকে, এবং ভলভটা সাধারণত কনিক্যাল অবস্থায় থাকে। আর এক্সট্রাজেনিটাল সাইনের মধ্যে হচ্ছে ব্রেস্টটা সাধারণত স্মল থাকে, হেমিস্ফেরিক্যাল থাকে, ফার্ম। আর অ্যারিওলাস গুলো সাধারণত স্মল এবং পিঙ্কিশ থাকে। আর আদার সাইন যেগুলো থাকে সেগুলো হচ্ছে মানে মানে প্রেগন্যান্সির যে সাইন গুলো, যেগুলো আমরা একটু পরে পড়বো, এই টাইপের সাইন গুলো কমপ্লিটলি অ্যাবসেন্ট থাকবে। তো এটা হচ্ছে জেনিটাল এন্ড এক্সট্রাজেনিটাল সাইন্স অফ ভার্জিনিটি, এই কোশ্চেনটা কিন্তু প্রায় এসে থাকে। এরপরে যেটা আসছে অনেক বেশি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, মানে বারবারই আসতে দেখা যায়, সেটা হচ্ছে ডিফাইন হাইমেন এন্ড টাইপস অফ হাইমেন। হাইমেন জিনিসটা কি, এটা আমরা অ্যানাটমিতে পড়ে আসছি, যেটা হচ্ছে থিন ফোল্ড অফ মিউকাস মেমব্রেন, যেটা কিনা থাকে হচ্ছে ভ্যাজাইনাল অরিফিস যেটা বা যে আউটলেট যেটা এটা সামনে থাকে। এটা হচ্ছে একটা থিন ফোল্ড অফ মিউকাস মেমব্রেন, এবং এটার মাঝখানে একটা ন্যারো ওপেনিং থাকে ফর মেনস্ট্রুয়াল ব্লাড, যেটা এটা পাস হওয়ার জন্য। এখন এটা বিভিন্ন টাইপের হয়ে থাকে মানে শেপ অনুযায়ী। সাধারণত সবচেয়ে কমনেস্ট যে শেপ সেটা হচ্ছে সেমিলুনার অর ক্রিসেন্টিক শেপার। এছাড়াও অ্যানুলার শেপ হতে পারে, যেটার মধ্যে একটা ওভাল ওপেনিং থাকে এবং একদম সেন্টার বরাবর, মানে অ্যানুলার টাইপের। ইনফ্যান্টাইল হতে পারে, একটা স্মল লিনিয়ার ওপেনিং থাকে,
ক্রিপ্টিফার্ম টাইপের হতে পারে, মানে হচ্ছে অনেকগুলো ছোট ছোট ওখানে ওপেনিংস থাকতে পারে, একটা ভার্টিক্যাল ওপেনিং থাকতে পারে বা সেপারেট সেপ্টেটও হতে পারে, মানে হচ্ছে দেখা যায় যে টু ল্যাটারাল ওপেনিং আছে, এটা পার্শিয়ালি ওর কমপ্লিটলি একটা মানে ইয়ে ডিভাইড করা, দুই পাশে দুইটা সেপারেট ওপেনিং, বা ইমপারফোরেটও থাকতে পারে। অনেক সময় দেখা যায় যে মানে হাইমেনের মধ্যে কোনো পারফোরেশনই নাই, এটা কিন্তু একটা মানে ডিজিজ কন্ডিশনও বলা যায়। তো এগুলো হচ্ছে টাইপস অফ হাইমেন। এখন এখান থেকে একটা কোশ্চেন আসে, হোয়াট আর দ্য কজেস অফ রাপচার অফ হাইমেন, হাইমেন কি কি কারণে রাপচার হয়ে থাকে। প্রথমে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে সেক্সুয়াল ইন্টারকোর্স, এটা হচ্ছে কমনেস্ট কজ। কিন্তু সেক্সুয়াল ইন্টারকোর্স ছাড়াও কিন্তু হাইমেনটা রাপচার হতে পারে। যেমন অ্যাক্সিডেন্টাল রাপচার হতে পারে, কোনো কারণে যদি পড়ে যেয়ে বা অন্য কোনো কারণে অ্যাক্সিডেন্টের কারণে একটা রাপচার হতে পারে। কেউ সার্জিক্যাল অপারেশনের মাধ্যমে বা গাইনোকোলজিক্যাল এক্সামিনেশন যদি কারোর করা হয় সেই সময় কিন্তু এটা রাপচার হতে পারে। কোনো কারণে যদি ফরেন বডি ইন্ট্রোডিউস করা হয়, সাধারণত যে দেখা যায় যে এই ছোট ছোট কিছু মেয়েদেরকে অনেক সময় তাদেরকে প্রস্টিটিউশনের জন্য যখন নিয়ে আসা হয়, দেখা যায় যে ফরেন বডি ইন্ট্রোডিউস করে তাদেরকে মানে আর কি সেক্সুয়াল ইন্টারকোর্সের জন্য তাদেরকে ইয়ে করা হয়, ওইভাবে প্রস্তুত করা হয়। এটাকে বলা হয় যে অ্যাপটাভারিস নামে একটা কন্ডিশন, এটা আমি একটু পরে বলবো। তো এরকম করার কারণে কিন্তু ফরেন বডির কারণেও কিন্তু হাইমেনটা রাপচার হতে পারে। এছাড়া আলসারেশন, যেমন ডিপথেরিয়া বা ফাঙ্গাল ইনফেকশন, অন্য কোনো এগুলোর ইনফেকশনের থেকে যদি আলসারেশন হয়ে যায় সেক্ষেত্রেও রাপচার হতে পারে। স্ক্র্যাচিং এর কারণে হতে পারে, এবং অনেকে যে মেনস্ট্রুয়েশনের সময় যে স্যানিটারি ট্যাম্পুন ইউজ করে এই ট্যাম্পুনটার জন্য কিন্তু রাপচার হতে পারে। আর এখন একটা কোশ্চেন আসে যেটা হচ্ছে বলা হয় যে ইনট্যাক্ট হাইমেন ইজ নট অ্যান অ্যাবসোলুট প্রুফ অফ ভার্জিনিটি। এটা কিভাবে মানে এক্সপ্লেন করতে বলতে পারে যে একটা ইনট্যাক্ট হাইমেন মানে যে সে ভার্জিন, বা হাইমেনটা রাপচার আছে মানে যে সে ভার্জিন না, এটা কিন্তু মানে এটা একটা মানে অ্যাকচুয়াল প্রুফ হাইমেনটাকে তার ভার্জিনিটি হিসেবে ধরা যায় না। কেন? এক্সপ্লেইন যদি প্রথমেই আমরা পড়ে আসলাম যে হাইমেন রাপচার কিন্তু সেক্সুয়াল ইন্টারকোর্স ছাড়াও অন্যান্য কারণেও হাইমেনটা রাপচার হতে পারে, এটা আমরা কেবলই পড়ে আসলাম। আর এছাড়াও অনেক সময় দেখা যায় যে সেক্সুয়াল ইন্টারকোর্স হওয়া সত্ত্বেও হাইমেনটা কিন্তু ইনট্যাক্ট থাকছে, রাপচার হয়ে যাচ্ছে না। কোন কোন কন্ডিশনে? সেটা হচ্ছে যদি হাইমেনটা অনেক বেশি থিক হয়, অনেক বেশি টাফ হয়, মেমব্রেনাস হাইমেন, সেটা যদি কোনো কারণে ফ্লেশি হাইমেন হয়, বা যদি হাইমেনটা আমরা পড়ে আসি সাধারণত ইনইলাস্টিক, কিন্তু এটা যদি কোনো কারণে অনেক বেশি ইলাস্টিক, লুজ এবং ফোল্ডেড হয়, এই সকল কন্ডিশনে কিন্তু সেক্সুয়াল ইন্টারকোর্স হওয়ার সত্ত্বেও হাইমেনটা রাপচার হয় না। এ কারণে হাইমেনটাকে কিন্তু আসলে ভার্জিনিটির অ্যাকচুয়াল প্রুফ হিসেবে ধরা যায় না। এটা হচ্ছে কমনেস্ট কজ বা একটা কমনেস্ট সাইন ধরতে পারি, কিন্তু সবসময় যে এটাই যে একদম অ্যাকচুয়াল সাইন এটা কিন্তু ধরা যাবে না। এটা অনেক সময় রিটেনে মানে ইয়ে হিসেবে আসতে পারে, বা ভাইভাতেও এটা ধরতে পারে স্যাররা। আচ্ছা, এখান থেকে কিছু টার্ম মানে আসে, সেটা একটা হচ্ছে সিউডো ভার্জিন। সিউডো ভার্জিন জিনিসটা কি? এই যে আমরা কেবলই বললাম যে অনেক সময় সেক্সুয়াল ইন্টারকোর্স হওয়া সত্ত্বেও হাইমেনটা ইন্ট্যাক্ট থাকে। তো এরকম যদি কারোর হয় যে হু হ্যাজ লস্ট ভার্জিনিটি, অর্থাৎ তার অলরেডি সেক্সুয়াল ইন্টারকোর্সের এক্সপিরিয়েন্স হয়ে গিয়েছে কিন্তু তার হাইমেনটা এখনো ইন্ট্যাক্ট আছে, এই কন্ডিশনটা হচ্ছে সিউডো ভার্জিন। আর অ্যাপটাভিরিস জিনিসটা কি? অ্যাপটাভিরিস যে আমি একটু আগে বললাম যে অনেক সময় বিশেষ করে ছোট ছোট মেয়েদেরকে যাদেরকে ধরে নিয়ে আসা হয়, পাচার করে দেওয়া হয়, তাদেরকে দেখা যায় যে প্রস্টিটিউশনের জন্য প্রিপেয়ার করার ক্ষেত্রে তাদের ভ্যাজাইনাল ক্যাভিটিতে একটা ফরেন বডি ইন্ট্রোডিউস করে দিয়ে, মানে তাদেরকে ওইভাবে ভ্যাজাইনাল ক্যাভিটিটা বড় করে চেষ্টা করা হয় যাতে তারা সেক্সুয়াল ইন্টারকোর্সের জন্য ইয়ে হতে পারে, কম্পিটেন্ট হতে পারে। এই জিনিসটাকে বলা হচ্ছে অ্যাপটাভিরিস, অর্থাৎ ইন্ট্রোডাকশন অফ ফরেন বডি ইনটু দ্য ভ্যাজাইনাল ক্যাভিটি ফর রেন্ডারিং ভেরি ইয়ং গার্লস ফিট ফর সেক্সুয়াল ইন্টারকোর্স। এটা ডেফিনেশন হিসেবে বা শর্ট নোট হিসেবেও কিন্তু আসতে পারে। এটাও হচ্ছে এই যে অ্যাপটাভিরিসটাও কিন্তু হাইমেন রাপচারের একটা ওয়ান অফ দ্য কজ। ওকে, এখন আমাদের নেক্সট টপিক যেটা সেটা হচ্ছে ম্যারেজ এন্ড ডিভোর্স। ম্যারেজের ক্ষেত্রে ম্যারেজ জিনিসটা কি? ম্যারেজ হচ্ছে একটা লিগাল কন্ট্রাক্ট বিটুইন এ ম্যান এন্ড ওম্যান ফর দ্যাট ইমপ্লাইজ, যে মানে কয়টাস যেটা বা ফিজিক্যাল ইউনিয়ন বাই কয়টাস, এটাই ইমপ্লাই করে যে লিগাল কন্ট্রাক্টটা হয় বিটুইন এ ম্যান এন্ড ওম্যান, সেটাই হচ্ছে ম্যারেজ। আর ডিভোর্সটা কি? ডিভোর্স হচ্ছে ডিসলিউশন অফ প্রিভিয়াসলি ভ্যালিড ম্যারেজ, এটাই হচ্ছে তোমার ডিভোর্স। এখন ম্যারেজ থেকে কি কি কোশ্চেন ধরে? ম্যারেজ থেকে ধরা হয় যে একটা কোশ্চেন আসে যে কোন কোন কন্ডিশনে ম্যারেজটা লিগালি অ্যাকসেপ্টেবল হবে না। এটা হচ্ছে যখন
যে ম্যান যে মানে যে বর তার যদি বিলো 21 ইয়ার্স এজ হয়, এটা আমরা আগের দিন আইডেন্টিফিকেশনে পড়ে আসছি যে মিনিমাল পারমিসিবল এজ ফর ম্যারিজ ইন কেস অফ মেল হচ্ছে 21 ইয়ার্স, আর ইন কেস অফ ফিমেল হচ্ছে 18 ইয়ার্স। তো যদি কেউ আন্ডার এজড হয়, মেল অথবা ফিমেল যে কোনো একজন যদি আন্ডার এজড হয়, সেক্ষেত্রে কিন্তু ম্যারেজটা লিগালি অ্যাকসেপ্টেড হবে না। এছাড়া যদি কোনো রেজিস্ট্রেশন না থাকে, অনেক সময় হয় যে অনেকে ধর্মীয় মতে বিয়ে করে ফেলে কিন্তু সেটা আসলে রেজিস্ট্রি করা হয় না, রেজিস্টারে উঠানো হয় না। এই ক্ষেত্রে যদিও বিয়েটা ধর্মীয় ভাবে হয়েও থাকে, লিগালি কিন্তু ম্যারেজটা অ্যাকসেপ্টেড হবে না, কারণ এখানে কোনো রেজিস্ট্রেশন হয়নি। আর যদি ইনকমপ্লিট রেজিস্ট্রেশন থাকে, যে হয় একজন সাইন করছে আরেকজন করে নাই, বর সাইন করছে অথবা বউ করে নাই, বউ করছে অথবা বর করে নাই, এই ধরনের ইনকমপ্লিট রেজিস্ট্রেশনটাও কিন্তু হচ্ছে মানে লিগালি অ্যাকসেপ্টেড হবে না। অর্থাৎ একটা কমপ্লিট রেজিস্ট্রেশন থাকতে হবে যদি বিয়েটা লিগালি অ্যাকসেপ্টেড হইতে হয়। এরপরে যেটা আছে সেটা হচ্ছে নালিটি অফ দি ম্যারেজ কি জিনিস। এটা আমরা যখন একটু আগেই পড়ে আসলাম, নালিটি অফ দি ম্যারেজ হচ্ছে আমাদের সিভিল একটা প্রবলেম। নালিটি অফ দি ম্যারেজ বলতে আসলে কি বোঝায়? নালিটি অফ দি ম্যারেজ হচ্ছে যে ম্যারেজটা আসলে মানে ওই যে কেবলই আমরা পড়লাম, হয়তো ধর্মীয় মতে তারা মনে করছে বিয়ে হয়েছে কিন্তু ইন ল এটা আসলে কখনো এক্সিস্টই করে নাই। এটাই হচ্ছে নালিটি অফ দ্য ম্যারেজ, অর্থাৎ যে ম্যারেজটা আসলে আইন অনুসারে কখনো এক্সিস্ট করে না, সেটাই হচ্ছে সেই ম্যারেজটা নালিটি অফ দি ম্যারেজ। তো এটা কোন কোন কন্ডিশনে, কোন কোন সার্কামস্টেন্সে এটা হয়ে থাকে? যদি ওই যে আমরা একটু আগেই পড়ে আসলাম লিগালি অ্যাকসেপ্টেড হবে না, যে যে কোনো একজন বর অথবা বউ অথবা দুইজনই হয় যদি আন্ডার এজড হয় সেক্ষেত্রে। আর যদি যে কোনো একজন পার্টনার সে যদি অলরেডি ভ্যালিডলি ম্যারিড রয়েছে এবং সে সেই ম্যারেজ রেখে যদি আবার বিয়ে করতে বসে, সেক্ষেত্রেও কিন্তু ম্যারেজটা আইনগতভাবে গ্রহণযোগ্য হবে না। আর যদি বিয়ের টাইমে যে কোনো একজন যদি ইয়ে থাকে আর কি, ইনটক্সিকেটেড অবস্থায় থাকে বা তার যদি মেন্টাল আনসাউন্ডনেস থাকে, সেক্ষেত্রেও কিন্তু ম্যারেজটা গ্রহণযোগ্য হবে না। অর্থাৎ অনেক সময় হয় যে কোনো মেয়েকে তুলে নিয়ে এসে তাকে সাধারণত কোনোভাবে ইনটক্সিকেটেড করে জোর করে বিয়ে করানো হলো, কিন্তু সে যদি পরবর্তীতে অভিযোগ করে যে আসলে বিয়ের সময়টাতে সে তার মেন্টাল সাউন্ডনেসটা ছিল না বা হচ্ছে তাকে কোনোভাবে ইনটক্সিকেটেড করে ফেলা হয়েছিল, তাহলে কিন্তু বিয়েটা আসলে মানে গ্রহণযোগ্য হবে না। এক্ষেত্রেও এটা নালিটি অফ দি ম্যারেজ বলা যায়। আরেকটা কন্ডিশন কি, সেটা হচ্ছে যদি মানে বিয়েটা হচ্ছে তোমার ইয়ে ভাবে ভ্যালিডলি, মানে যে কোনো একটা পার্টির যদি ওই মানে ইয়ে করে যে তারা ম্যারেজটা আসলে কনজিউমেটেড হয়নি ডিউ টু ইম্পর্টেন্স অর রিফিউজাল, যে কোনো একটা কারণে আর কি। আমাদের ম্যারেজের যে ইয়ে ছিল, ডেফিনেশন ছিল যে লিগাল কন্ট্রাক্ট বিটুইন ম্যান অ্যান্ড ওম্যান দ্যাট ইমপ্লাইজ ফিজিক্যাল ইউনিয়ন বাই কয়টাস। তো এটা যদি না হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু কখনো দুই পক্ষ যদি বলে যে আসলে কখনো তাদের ম্যারেজটা কনজিউমেটেডই হয়নি, সেক্ষেত্রে বিয়েটা তারা মানে চাইলে ভেঙে দিতে পারবে। আর যদি বিয়ের টাইমে উইমেন যদি ইয়ে থাকে আর কি, প্রেগনেন্ট থাকে বাই অ্যানাদার ম্যান, সেটাও হচ্ছে সে বিয়েটাও কিন্তু চাইলে ভেঙে দিতে পারবে। এটাও মানে এই বিয়েটা আসলে আইনগতভাবে কখনো বৈধই ছিল না। এই কন্ডিশন গুলোতে হচ্ছে না বলা হয় যে নালিটি অফ দি ম্যারেজ, বা বিয়েটা আসলে কখনো আইনগতভাবে গ্রহণযোগ্য হয়নি। আচ্ছা, এখান থেকে আরো কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন আসে যে কোন কোন সার্কামস্টেন্সে একজন ওয়াইফ সে তার হাজবেন্ডের এগেনস্টে ডিভোর্স চাইতে পারে, ডিভোর্স ইস্যু করতে পারে। তো কন্ডিশন কি, যদি তার হাজবেন্ড অ্যাডাল্টারি, রেপ, সডমি অথবা অন্য কোনো আনলফুল সেক্সুয়াল অ্যাক্টের কারণে অভিযুক্ত থাকে অলরেডি, সেক্ষেত্রে সে ডিভোর্সের জন্য ইয়ে করতে পারবে। এছাড়া যদি সে তার হাজবেন্ডের মাধ্যমে মানে কি বলবো, তার যদি ছেড়ে চলে যায়, অনেকের আছে হাজবেন্ড তাকে ছেড়ে চলে যায় অন্য জায়গায়, অনেকদিন ধরে যোগাযোগ রাখে না, তাকে কোনো খরচ খরচা দেয় না, এরকম ডিজার্শন যদি করে থাকে হাজবেন্ড, সেক্ষেত্রে করতে পারবে। যদি হাজবেন্ড তার ওয়াইফকে রেগুলার বেসিসে এবং সিভিয়ারলি টর্চার করে থাকে, সেক্ষেত্রে সে ডিভোর্সের জন্য আবেদন করতে পারবে। যদি তার হাজবেন্ড কোনো ইনকিউরেবল ইনস্যানিটি, অর্থাৎ আমরা আগের দিন ফরেনসিক সাইকিয়াট্রিতে পড়ে আসছি, ইনস্যানিটি মানে কি, মেন্টাল কোনো ডিজিজে যদি সে আক্রান্ত থাকে যেটা ইনকিউরেবল হয়, যেটা আসলে কখনো ঠিক হবে না, লেপ্রোসি অথবা কোনো ভেনেরিয়াল কমিউনিকেবল ডিজিজে যদি তার হাজবেন্ড আক্রান্ত থাকে, সেক্ষেত্রে সে ডিভোর্সের জন্য আবেদন করতে পারে। এছাড়া যদি তার হাজবেন্ড পার্মানেন্টলি ইম্পর্টেন্ট অর স্টেরাইল থাকে, সেক্ষেত্রে একজন ওয়াইফ ডিভোর্সের জন্য তার হাজবেন্ডের এগেইনস্টে আবেদন করতে পারে। এখান থেকে দুইটা শর্ট নোট আসে, সেটা হচ্ছে ওয়াইফ ব্যাটারিং বা ব্যাটার্ড ওয়াইফ কি আর ডরি ডেথ কি। ব্যাটার্ড ওয়াইফ বলতে বোঝায় যে এ ওম্যান হু হ্যাজ রিসিভড ডেলিবারেট, সেভিয়ার এন্ড রিপিটেড ডেমনস্ট্রেবল ফিজিক্যাল ভায়োলেন্স ফ্রম হার হাজবেন্ড। অর্থাৎ যদি একজন মহিলা তার স্বামীর থাকে নিয়মিত ভাবে রিপিটেড এন্ড ভায়োলেন্ট
ইসের শিকার হয়, অফেন্সের শিকার হয়, ভায়োলেন্ট অ্যাসাল্টের শিকার হয়, এটাই হচ্ছে ওয়াইফ ব্যাটারিং বা ব্যাটার্ড ওয়াইফ বলা হয়। সাধারণত দেখা যায় যে 40 বছরের নিচে আমাদের দেশের ক্ষেত্রে, যে 40 বছরের নিচে যেসব ছেলেরা ওয়াইফ ব্যাটারিং এর সাথে জড়িত তাদের ক্ষেত্রে পার্সোনালিটি এন্ড অর নিউরোটিক ডিসঅর্ডার গুলো দায়ী থাকে। আর যাদের ওভার 40 তাদের ক্ষেত্রে সাধারণত কিছু সাইকিয়াট্রিক ডিসঅর্ডার, অর্থাৎ মানে স্ত্রীকে মারধর করা বা নির্যাতন করা, এটা আসলে কোনো মানসিক সুস্থতার লক্ষণ না। এটা আসলে মানসিক ভাবে অসুস্থ ব্যক্তি এবং যাদের পার্সোনালিটি সমস্যা আছে তাদের ক্ষেত্রেই আসলে ওয়াইফ ব্যাটারিং জিনিসটা হয়ে থাকে। এটা হচ্ছে মানে সাধারণ। আর দেখা যায় যে ড্রাঙ্কেননেস একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর আমাদের দেশে, বিশেষ করে যারা মদ্যপ স্বামী তারাও কিন্তু ওয়াইফ ব্যাটারিং এর সাথে অনেক বেশি জড়িত। এবং ফ্যামিলি ডিসকর্ড যেগুলো, মানে দেখা যায় যে পরিবারে অনৈক্য আর কি, কোন একটা বিষয় মতের মিল হচ্ছে না। সাধারণত আমাদের দেশে দেখা যায় যে মহিলাদের মতামতকে প্রাধান্য দেওয়া হয় না, বা মহিলারা যদি কোনো কিছু বলে থাকে সেক্ষেত্রে কিন্তু তারা ভায়োলেন্সের শিকার হয়ে থাকে। আর আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট কজ ফর ফ্যামিলি ওয়াইফ ব্যাটারিং হচ্ছে আমাদের দেশের ডাউরি, যে তার ওয়াইফকে ক্রমাগতভাবে প্রেসার দেওয়া হয় বাপের বাড়ি থেকে টাকা নিয়ে আসার জন্য, সম্পত্তি নিয়ে আসার জন্য, এবং যদি সে অপারগতা প্রকাশ করে তখন কিন্তু তার উপর ভায়োলেন্স দেখানো হয়। তো এগুলো হচ্ছে ওয়াইফ ব্যাটারিং এর কজ আমাদের দেশে, ইম্পর্টেন্ট কজ এগুলো। এটাও হচ্ছে শর্ট নোট আকারে আসতে পারে, যদি আসে সেক্ষেত্রে ডেফিনেশনটা লিখতে হবে এবং কজ যেগুলো বললাম এগুলো সুন্দর করে পয়েন্ট আকারে লিখে দিলেই হয়ে যাবে। আর ডাউরিদের তো বললাম যে যদি কোনো মহিলাকে ক্রমাগত ইসের জন্য আর কি, যৌতুকের জন্য প্রেসারাইজ করা হয় এবং এ কারণে তাকে নির্যাতন করে মেরে ফেলা হয়, সেটা হচ্ছে ডাউরি ডেথ। আমরা আগের দিন যখন ম্যাজিস্ট্রেট ইনকোয়েস্ট করছিলাম তখন আমরা পড়ছিলাম যে যদি কোনো মহিলা তার বিয়ের 7 বছরের মধ্যে কোনো অস্বাভাবিক ভাবে মৃত্যু হয়, তো সেটা কিন্তু ডাউরি ডেথের কেসের মধ্যে পড়ে যায়। এবং তখন এক্ষেত্রে কিন্তু ম্যাজিস্ট্রেট ইনকোয়েস্টটা করা হয়, পুলিশ ইনকোয়েস্ট না, এক্ষেত্রে কিন্তু ম্যাজিস্ট্রেট ইনকোয়েস্ট করা হয়। এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট কোশ্চেন এখান থেকে। এখন চলে আসবো হচ্ছে আমাদের নেক্সট ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে প্রেগনেন্সি। প্রেগনেন্সি থেকে কি কি কোশ্চেন আসে সেগুলো আগে একটু আমরা দেখে নিই। প্রেগন্যান্সি প্রথমে আসে হচ্ছে ডেফিনেশনটা কি। প্রেগন্যান্সি ডেফিনেশনটা হচ্ছে কন্ডিশন অফ হ্যাভিং এ ডেভেলপিং এমব্রায়ো অর ফিটাস ইন ফিমেল হোয়েন অ্যান ওভাম ইজ ফার্টিলাইজড বাই এ স্পারমাটোজোন। এটা আমরা এমব্রায়োলজিতে কিন্তু পড়ে আসছি যে একটা স্পারমাটোজোন যখন যে একটা ওভামকে ইয়ে করে, ফার্টাইল করে, এবং এরপরে যখন একটা এমব্রায়ো ডেভেলপ করে, এই টোটাল সিকোয়েন্স বা এই টোটাল ঘটনাটাই কিন্তু প্রেগন্যান্সি। আচ্ছা, এখন এখান থেকে কি কি কোশ্চেন আসে যে হোয়াট আর দ্য ওয়েস অফ অ্যাটেইনিং প্রেগন্যান্সি। প্রেগন্যান্সি একজন ওম্যান কোন কোন ভাবে প্রেগনেন্ট হতে পারে। একটা হচ্ছে সেক্সুয়াল ইন্টারকোর্স উইথ এ পটেন্ট ম্যান, এভাবে হতে পারে, অথবা আর্টিফিশিয়াল ইনসেমিনেশনের মাধ্যমে কিন্তু প্রেগনেন্ট হতে পারে। আর্টিফিশিয়াল ইনসেমিনেশন মানে যে বাইরে থেকে একটা ওভাম এবং একটা স্পার্ম, এই দুটোকে ফার্টিলাইজ করা হলো, করে যদি তার ইউটেরাসে সেটাকে করা হয়, ইমপ্ল্যান্ট করা হয় বাইরে থেকে আর্টিফিশিয়ালি, সেটাই হচ্ছে আমাদের আর্টিফিশিয়াল ইনসেমিনেশন। তো এই দুই ভাবে হচ্ছে একজন ওমান প্রেগনেন্ট হতে পারে। এটাও প্রফের কোশ্চেন, এটা রিটেনে আসে যে হোয়াট আর দ্য টাইপস অফ প্রেগনেন্সি বা হোয়াট আর দ্য ওয়েজ এ ওম্যান ক্যান অ্যাটেইন প্রেগনেন্সি। আচ্ছা, এখন আরেকটা কোশ্চেন যে ডিফারেন্ট টাইপস অফ প্রেগনেন্সি। প্রেগনেন্সি সাধারণত কয় ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে ট্রু প্রেগনেন্সি, যেটা আমাদের ডেফিনেশন অনুযায়ী মিলে যায়, যে একটা ডেভেলপিং এমব্রায়ো তার ইউট্রাসের মধ্যে গ্রো করতেছে, এটা হচ্ছে ট্রু প্রেগনেন্সি। ফলস প্রেগনেন্সি কি? ফলস প্রেগনেন্সি হচ্ছে, এটা আমরা একটু পরে পড়বো, আরেকটা টাইপ সিউডো প্রেগনেন্সি, আরেকটা বা ফ্যান্টম প্রেগনেন্সি বলা হয়ে থাকে। একটা হচ্ছে সুপারফিটেশন এবং সুপারফিকান্ডেশন। এই তিনটা টার্ম আমরা সব এই প্রেগনেন্সি লাস্টে পড়বো। আগে আমরা প্রেগনেন্সির যে ট্রু প্রেগনেন্সি যেটা, এটা নিয়ে একটু পড়ালেখা করে নিই, কারণ এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তো প্রথমে যেটা আসে সেটা হচ্ছে মেডিকোলিগাল ইম্পর্টেন্সটা কি। প্রেগনেন্সির মেডিকোলিগাল ইম্পর্টেন্সটা হচ্ছে অনেক বেশি রিটেনে আসতে দেখা যায়। তো এটা দুইটা কেস, আমরা সবগুলো মেডিকো লিগাল ইম্পর্টেন্স আমরা দুই ভাবেই পড়ি, সিভিল কেস এন্ড ক্রিমিনাল কেসেস। সিভিল কেসের ক্ষেত্রে যে নালিটি অফ দি ম্যারেজ নির্ধারণের ক্ষেত্রে কিন্তু প্রেগনেন্সি অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ আমরা পড়ে আসছি যে যদি কোনো মহিলা তার বিয়ের টাইমে অন্য একজন পুরুষ কর্তৃক প্রেগনেন্ট থাকে তাহলে কিন্তু তার বিয়েটা বৈধ হিসেবে গণ্য হবে না। তো নালিটি অফ দি ম্যারেজের ক্ষেত্রে জন্য প্রেগনেন্টটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আর কোন কোন কেসে? ইনহেরিটেন্স অফ প্রপার্টি বা ডিউরিং ডিভোর্স, যে ডিভোর্সের সময় যদি কোনো মহিলা প্রেগনেন্ট থাকে তাহলে কিন্তু তাকে হায়ার মেনটেনেন্স দিয়ে তারপরে ডিভোর্স দিতে হবে তার হাজবেন্ডকে।
তো ডিভোর্সের ক্ষেত্রে ইম্পর্টেন্ট, কম্পেনসেশন কেসের ক্ষেত্রে অনেক ইম্পর্টেন্ট। দেখা যায় যে কোনো একটা হাজবেন্ড যদি মারা যায় এবং সেই সময় যদি তার ওয়াইফ প্রেগনেন্ট থাকে, তখন তার হাজবেন্ড যেখানে কাজ করতো সেখান থেকে কিন্তু তার ওয়াইফকে একটা মেনটেনেন্স অ্যালাউন্স দিতে হয় সিভিল কেসের ক্ষেত্রে। আরেকটা হচ্ছে যে ওয়ার্কিং প্রেগনেন্ট ওম্যান যারা, তারা কিন্তু একটা এডিশনাল লিভ ফ্যাকাল্টি পায়। যারা ওয়ার্কিং ওম্যান তারা যখন প্রেগনেন্ট হন তখন কিন্তু তাদেরকে একটা এডিশনাল লিভ ফ্যাসিলিটি দেওয়া হয়। তো এগুলোই হচ্ছে সিভিল কেসের ক্ষেত্রে প্রেগনেন্সির ইম্পর্টেন্ট, যে নালিটি অফ দি ম্যারেজ, ইনহেরিটেন্স অফ প্রপার্টি ডিউরিং ডিভোর্স, কম্পেনসেশন কেস, এন্ড ডিউরিং যে মানে ওয়ার্কিং ওম্যান যারা তাদের ক্ষেত্রে একটা এডিশনাল লিভ ফ্যাসিলিটি। আর ক্রিমিনাল কোন কোন কেস আছে? ক্রিমিনাল কেসের ক্ষেত্রে প্রেগন্যান্সিটা অনেক বেশি ইম্পর্টেন্ট। যেমন এক্সিকিউশন অফ ডেথ সেন্টেন্স। একজন মহিলা, তার যাকে কিনা ডেথ সেন্টেন্স দেওয়া হয়েছে, সে যদি প্রেগনেন্ট থাকে তাহলে কিন্তু তার যে যে মানে এক্সিকিউশন যেটা, এটা কিন্তু পিছায় যায়। ঠিক আছে, প্রায় 6 মাস পর্যন্ত সে মানে তার বাচ্চার জন্মের 6 মাস পর্যন্ত তাকে ডেথ সেন্টেন্স দেওয়া যাবে না, কারণ এই 6 মাস একটা বাচ্চা সম্পূর্ণভাবে তার মায়ের উপর নির্ভরশীল থাকে। এজন্য ডেথ সেন্টেন্স এক্সিকিউশনের ক্ষেত্রে প্রেগন্যান্সিটা অনেক বেশি ইম্পর্টেন্ট। অর্থাৎ কোন একটা মহিলা সে যদি প্রেগনেন্ট থাকে তাহলে তার বাচ্চার জন্মের 6 মাসের মধ্যে তার ডেথ সেন্টেন্স দেওয়া যাবে না ফাঁসির আসামিপ্রাপ্ত মহিলার ক্ষেত্রে। আরেকটা হচ্ছে ট্রায়াল ইন দা কোর্ট, যে কোনো মহিলা যদি প্রেগনেন্ট থাকে এবং তাকে যদি নিয়মিত কোর্টে ট্রায়ালের জন্য আসতে হয়, সেক্ষেত্রে কিন্তু তার যে ট্রায়াল যে কেস, এটা কিন্তু ডিলে করা যায়। তার প্রেগনেন্সিটা শেষ হবে, এরপরে যে তার ডেটটা পড়বে, এই প্রেগনেন্সির উপর ভিত্তি করেও কিন্তু ট্রায়ালের ডেটটা ডিলে করা যায়। আরেকটা কি, যে প্রেগন্যান্সি যখন কোনো রেপ অথবা কিডন্যাপিং অথবা সিডাকশনের মাধ্যমে কেউ ক্লেম করতে পারে যে একটা মহিলা সে প্রেগনেন্ট, সে এসে ক্লেম করলো যে সে কোনো একজন পুরুষের কর্তৃক রেপ অথবা কিডন্যাপিং এর কারণে প্রেগনেন্সি হয়েছে, এটাও একটা ক্রিমিনাল কেসের মধ্যে, ইম্পর্টেন্ট ক্রিমিনাল কেসের মধ্যে পড়ে। এছাড়াও যে একজন আনম্যারিড গার্ল যদি 16 বছরের নিচে হয়, সে যদি প্রেগনেন্ট হয়, অথবা যদি একটা ম্যারিড গার্লও হয়, তার বয়স যদি 15 বছরের নিচে হয় এবং সে যদি প্রেগনেন্ট থাকে, তাহলে কিন্তু এটা পয়েন্ট করে যে সে আসলে রেপের শিকার হয়েছে, অর্থাৎ তার হাজবেন্ড বা তাকে কিন্তু আসলে রেপের আসামি হিসেবে ধরা যায়। কারণ এটা আমরা আগের দিনই পড়ে আসছি, আমাদের যখন এজের ইম্পর্টেন্সটা পড়ছিলাম। তোমাদের একটু মনে করে দেখো যে 15 বছর অথবা তার নিচের কোনো মেয়ে সে যদি ম্যারিডও হয়, সেক্ষেত্রেও কিন্তু তাকে সে যদি প্রেগনেন্ট হয়ে থাকে তাহলে ধরে নিতে হবে যে সে হচ্ছে রেপের শিকার হয়েছে। আর যদি মেয়েটা 16 বছর বয়স হয় এবং আনম্যারিড থাকে, সেক্ষেত্রেও প্রেগনেন্সিটা ইন্ডিকেট করে যে সে আসলে রেপের শিকার হয়েছে। এছাড়াও চার্জ অফ অ্যাডাল্টারি কোনো মহিলা ইয়ে করতে পারে, যে সে প্রেগনেন্ট হলো, সে একজন পুরুষকে ইয়ে করলো, যে মানে পরকীয়ায় কারণে কিন্তু ইয়ে করতে পারে, দোষী সাব্যস্ত করতে পারে। তো এগুলো হচ্ছে ক্রিমিনাল কেসে আমাদের প্রেগনেন্সির ইম্পর্টেন্স। এরপর যে ইম্পর্টেন্ট কোশ্চেনটা আসে সেটা হচ্ছে আমাদের প্রেগনেন্সির প্রিজাম্পটিভ সাইন্স কি কি, প্রবাবল সাইন্স কি কি, এন্ড পজিটিভ সাইন্স কি কি। প্রথমে আসে হচ্ছে প্রিজাম্পটিভ সাইন্স কি কি, মানে যেটা দেখে প্রিজিয়াম করা যায় যে আসলে সে প্রেগনেন্ট। সবচেয়ে আর্লিয়েস্ট ম্যানিফেস্টেশন যেটা, সেটা হচ্ছে অ্যামিনোরিয়া। অ্যামিনোরিয়া মানে কি, যে তার মেনস্ট্রুয়াল সাইকেলটা অফ হয়ে যাচ্ছে, এটা হচ্ছে সবচেয়ে আর্লিয়েস্ট সাইন। এরপরে যেটা আসে, তার ব্রেস্টে কিছু চেঞ্জ আসে। একটা মহিলা প্রেগনেন্ট হওয়ার পর সাধারণত দেখা যায় যে তার ব্রেস্টে যে গ্ল্যান্ড গুলো, অ্যালভিওলার ডাক্ট এবং অ্যালভিওলার যে গ্ল্যান্ড গুলো, সেগুলোতে হাইপারট্রফি হয়, যার কারণে তার ব্রেস্টটা সাধারণত এনলার্জ হয়, পেন্ডুলাস হয় এবং সুপারফিশিয়াল ভেইন গুলো প্রমিনেন্ট হয়ে যায়। তারপরে যেটা, সেটা হচ্ছে মর্নিং সিকনেস। সাধারণত মহিলাদের ক্ষেত্রে যখন একজন মহিলা প্রেগনেন্ট হন তখন 4 to 6 উইক আর কি, 4 থেকে 6 সপ্তাহ থেকে তার হচ্ছে মানে একটা মর্নিং সিকনেস আর কি, নজিয়া, ভমিটিং, এই টাইপের একটা সিকনেস দেখা দেয়, যেটা কিনা 16 সপ্তাহ পর্যন্ত কন্টিনিউ করতে পারে। আচ্ছা, কুইকেনিং কি? কুইকেনিং জিনিসটা হচ্ছে অ্যাপিয়ারেন্স অফ ফার্স্ট ফিটাল মুভমেন্ট। তো একজন প্রেগনেন্ট ওম্যান সাধারণত 16 থেকে 20 সপ্তাহের সময় একটা স্লাইট মুভমেন্ট ফিল করেন তার অ্যাবডোমেনের মধ্যে, যেটা কিনা গ্রাজুয়ালি ইনক্রিজ করতে থাকে। এটা কেন হচ্ছে? কারণ তার ফিটাসের যে মুভমেন্টটা হচ্ছে, আস্তে আস্তে ফিটাসটা বড় হচ্ছে এবং ওর ভিতরে যখন সে মুভমেন্ট করা শুরু করে তখন কিন্তু সেটা বাইরে থেকে ইয়ে করা যায়, ফিল করা যায়। তো এই যে ফার্স্ট যে অ্যাপিয়ার হলো একটা ফিটাসের, ফার্স্ট যে মুভমেন্টটা সে ফিল করলো, এইটার নামই হচ্ছে কুইকেনিং। কুইকেনিংটা সাধারণত 16 থেকে 20 সপ্তাহের দিকেই প্রথম ভালোভাবে বোঝা যায়। এছাড়াও তার স্কিনের কিছু পিগমেন্টেশন দেখা দেয় কিছু স্পেসিফিক এরিয়া, যেমন আইলিড, এক্সিলা, অ্যারিওলা অফ দি ব্রেস্ট, এইসব এরিয়াতে কিন্তু একটা পিগমেন্টেশন ডেভেলপ করে। এটাও কিন্তু একটা প্রিজাম্পটিভ সাইন অফ প্রেগনেন্সি। অ্যাপিয়ারেন্স অফ, এছাড়া আরো কিছু পিগমেন্টেশন আসে, যেমন অ্যাপিয়ারেন্স অফ লিনিয়ার নিগ্রা। লিনিয়ার নিগ্রাটা কি? একটা ভার্টিক্যাল পিগমেন্টেড লাইন
ইন দ্য মিডলাইন অফ দ্য অ্যাবডোমেন। সাধারণত যে তার আম্বিলিকাস আর পিউবিক সিম্ফাইসিস, এই মধ্যবর্তী যে জায়গাটা, এখানে একটা ভার্টিক্যাল পিগমেন্টেড লাইন অ্যাপিয়ার করে, যেটার নাম হচ্ছে লিনিয়া নিগ্রা। এই লিনিয়া নিগ্রা অ্যাপিয়ারেন্সটাও কিন্তু একটা প্রিজাম্পটিভ সাইন। আর একটা পিগমেন্টেড লাইন আছে, সেটা হচ্ছে স্ট্রিয়া গ্র্যাভিডারাম। স্ট্রিয়া গ্র্যাভিডারাম জিনিসটা কি? এটা হচ্ছে মাল্টিপল ট্রান্সভার্স আর অবলিক স্ট্রাইপস, যেটাও কিনা তার অ্যাবডোমেনের মধ্যে ডেভেলপ করে। কারণ কি, এই সময় তো যখন আস্তে আস্তে বাচ্চাটা বড় হয়, অ্যাবডোমেনটাও বড় হচ্ছে, তখন তার অ্যাবডোমেন ওয়ালটা কি স্ট্রেচ হচ্ছে। যখন বড় হচ্ছে তখন হলো এই পেটের মধ্যে কিছু কিছু এরকম মাল্টিপল ট্রান্সভার্স কিছু স্ট্রিপস দেখা যায়, স্ট্রাইপ দেখা যায়, সেটাই হচ্ছে তোমার স্ট্রিয়া গ্র্যাভিডারাম। আচ্ছা, এরপর আরেকটা যেটা আছে সেটা হচ্ছে জ্যাকুইমিয়ার সাইন অথবা চ্যাডউইক সাইন্স। এটা হলো তোমার যে ভ্যাজাইনাল মিউকোসাটা থাকে, ওইটা সাধারণত ব্লুইশ কালার বা পার্পলিশ কালার হয়ে যায়। কেন? ডিউ টু ভেনাস অবস্ট্রাকশন। যে ওই সময়টা যখন ইউটেরাসের মধ্যে বাচ্চাটা বড় হচ্ছে, তখনও ওই প্রিজাম্পটিভ সাইন্স গুলো সাধারণত 16 থেকে 20 উইক এই সময় পর্যন্ত থাকে। এই সময়ে ফিটাসটা টোটালি ইউট্রাসটা পেলভিক ক্যাভিটির মধ্যে থাকতেছে, যার কারণে ভ্যাজাইনার উপর একটা এক্সট্রা প্রেসার পড়ে। প্রেসারের কারণে একটা ভেনাস অবস্ট্রাকশন ডেভেলপ করে, যেটার জন্য কিনা ভ্যাজাইনাল মিউকোসাটা একটু পিঙ্কিশ বা ভায়োলেট ব্লুইশ এই টাইপের একটু কালার হয়ে যায় ভ্যাজাইনাল মিউকোসাটা। এটার নামই হচ্ছে জ্যাকুইমিয়ার সাইন অথবা চ্যাডউইক সাইন। এছাড়াও কিছু ইউরিনারি ডিস্টারবেন্স দেখা যায়, যে বারবার তাকে মিকচুরেশন ফ্রিকোয়েন্সি এগুলো হচ্ছে, কারণ ওই যে যেহেতু ফিটাসটা পেলভিক ক্যাভিটিতেই থাকে, তার ব্লাডারের উপরে একটা প্রেসার পড়ে, যার জন্য তার ফ্রিকোয়েন্সিটা বেড়ে যায়, একটা ফ্যাটিক ডেভেলপ করে এবং কিছু সিম্প্যাথেটিক ডিস্টারবেন্সও দেখা যেতে পারে। এগুলো হচ্ছে প্রেগন্যান্সির প্রিজাম্পটিভ সাইন। এখন চলে আসি প্রবাবল সাইন কি কি। প্রবাবল সাইনের মধ্যে প্রথমে তো এর যে এনলার্জমেন্ট অফ দি অ্যাবডোমেন, অ্যাবডোমেনটা তো গ্রাজুয়ালি তখন ইনক্রিজ করতেই থাকবে, সাধারণত 12 সপ্তাহের পরে অ্যাবডোমেনটা ইনক্রিজ করতে থাকে। আচ্ছা, ইউট্রাসের মধ্যে হাইট অফ দি ইউট্রাস, যেটা এনলার্জমেন্টের সাথে ইউট্রাসের হাইটটাও কিন্তু ইম্পর্টেন্ট। আমরা যখন গাইনিতে ওয়ার্ডে যাব, তখন কিন্তু আমাদের কি ইউট্রাসের হাইট মাপাটা শেখাবে। তো ইউট্রাসের হাইট দেখেও কিন্তু হচ্ছে মানে কোন উইকে আছে এটা মানে ডিটারমাইন করা যায়। যদি আমি একটু বলি, যে 12 সপ্তাহ সময় পর্যন্ত সাধারণত ইউট্রাসটা পুরোপুরি পেলভিসের মধ্যেই থাকে। যখন 16 সপ্তাহ শুরু হয়, তখন দেখা যায় যে ইউট্রাসের যে হেডটা, উপরে যে ফান্ডাস অফ দি ইউট্রাস, এটা পেলভিক ব্রিমের উপর অ্যাপিয়ার করছে। 20 উইক টাইমে এটা হচ্ছে তোমার পিউবিক সিম্ফাইসিস এবং আম্বিলিকাস এর এর মধ্যবর্তী জায়গায় যে কোনো এক জায়গায় দেখা যায়, ফান্ডাস অফ দি ইউট্রাস। আচ্ছা, 24 উইক 24 উইক টাইমে এটা চলে আসে তোমার লেভেল অফ আম্বিলিকাস, অর্থাৎ আম্বিলিকাসের লেভেলে 24 উইক টাইমে তোমার ইউট্রাসটা চলে আসে। 28 উইক অর্থাৎ 28 সপ্তাহের সময় এটা কোথায় থাকে? এটা হচ্ছে মিডওয়ে বিটুইন আম্বিলিকাস এন্ড জিফিস্টার্নাম। অর্থাৎ জিফিস্টার্ন এবং আম্বিলিকাস, এটা ধরো যদি একটা লাইন টানি, এর ঠিক মিড পয়েন্ট বরাবর আমরা ফান্ডাস অফ দি ইউট্রাসটা পাবো 28 সপ্তাহ সময়। তাহলে কি গ্রাজুয়ালি কিন্তু উপরের দিকে উঠে আসছে। 32 উইক সময়ে আমরা হচ্ছে পাবো কোথায়? একদমই লেভেল অফ জিফিস্টার্নাম। এর আগে ছিল আম্বিলিকাস এবং জিফিস্টার্নামের মধ্যবর্তী জায়গায়, এখন এটা চলে আসলো জিফিস্টার্নাম বরাবর লেভেলে চলে আসলো। আর লাস্ট 2 মাস সময়ে দেখা যায় যে এটা হচ্ছে আবার নিচের দিকে নেমে আসে, কারণ হলো তখন ফিটাসটার ওজন অনেক বেশি বেড়ে যায়, যার কারণে এটা পেলভিক ক্যাভিটির দিকে সিঙ্ক করে। তাহলে আমরা কি দেখলাম? যে 12 সপ্তাহ থেকে ইউট্রাসটা কিন্তু আস্তে আস্তে উপরের দিকে উঠে আসতেছে। হ্যাঁ, এই হাইট অফ দ্য ইউট্রাস তো এই যে ইনক্রিজ হচ্ছে, এটাও কিন্তু একটা প্রবাবল সাইন অফ প্রেগনেন্সি। আচ্ছা, তো ইউট্রাসে আরো কিছু সাইন দেখা যায়, যেমন এটাকে বলা হয় কি বলবো, হেগার সাইন অথবা হেজার সাইন। আমি আসলে এক্সাক্ট প্রোনাউন্সিয়েশনটা জানি না। তো এটা মেইনলি হয় কি, যে একটা বাইম্যানুয়াল এক্সামিনেশন যদি আমরা করি, দেখা যাবে যে ইউট্রাসের লোয়ার সেগমেন্টের মধ্যে একটা এক্সট্রিম সফটেনিং ডেভেলপ করছে, মানে ইউট্রাসটা এতটা সফট থাকে না। কিন্তু যদি 12 সপ্তাহ 6 সপ্তাহ পর থেকেই আর কি, যদি বাইম্যানুয়াল এক্সামিনেশন, মানে কি দুইটা আঙ্গুল যদি আমরা ইনসার্ট করি ভ্যাজানার মধ্যে, তো ইউট্রাসের লোয়ার পার্টে আমরা কি এক্সট্রিম সফটেনিং দেখতে পারবো। এটা হচ্ছে হেগার সাইন। আচ্ছা, সার্ভিক্স এর ক্ষেত্রেও এরকম একটা এক্সট্রিম সফটেনিং দেখা যায়, যেটাকে বলা হয় গুডেল সাইন। এটা হচ্ছে পজিটিভ হয় আফটার 4 মান্থ। আর আরেকটা হচ্ছে যেটা, সেটা হলো তোমার ব্র্যাক্সটন হিক্স সাইন। এই জিনিসটা কি? এটা হচ্ছে তোমার ইন্টারমিটেন্ট একটা ইউটেরাইন কন্ট্রাকশন দেখা যায়, যেটাকে বলা হয় ব্র্যাক্সটন হিক্স সাইন। এই সাইনগুলো কিন্তু ইম্পর্টেন্ট, এটা মনে রাখতে হবে। এগুলো সবই হচ্ছে তোমার প্রবাবল সাইন অফ প্রেগনেন্সি। আচ্ছা,
এছাড়াও তোমার ইউটেরাইন সফটলিং বলে একটা কন্ডিশন হতে পারে, মানে একটা সফট ব্লোয়িং মারমার তুমি শুনতে পারবা। আর যদি তুমি অস্কালটেট করতে যাও, ইউটেরাসের ওখানে অস্কালটেট করলে তুমি একটা সফট ব্লোয়িং মারমার শুনতে পারবা, যেটা তোমার মায়ের পালসের সাথে সিনক্রোনাইজ করবে। এটা হচ্ছে ইউটেরাইন সফটলিং। এছাড়াও কিছু ইমিউনোলজিক্যাল টেস্ট তুমি যদি করো, সেক্ষেত্রে ওই টেস্টে পজিটিভ রেজাল্ট পাবা, যেমন ডাইরেক্ট ল্যাটেক্স সাইট টেস্ট বা ডাইরেক্ট ইনহিবিশন টেস্ট। এ ধরনের কিছু টেস্টও এর সময় পজিটিভ হয়। এগুলো হচ্ছে প্রবাবল সাইন অফ প্রেগনেন্সি। আর পজিটিভ পজিটিভ সাইন অফ প্রেগনেন্সি হচ্ছে প্রথম হলো ফিটাল পার্টস এন্ড মুভমেন্ট গুলো খুব ভালোভাবে বোঝা যাবে। তুমি পেটের উপরে, মায়ের পেটের উপরে হাত দিয়ে ফিটাল পার্টস মুভমেন্ট গুলো খুব ভালোভাবে বুঝতে পারবা। সাধারণত 24 সপ্তাহের পরে এই ফিটাল পার্টস এবং মুভমেন্টস গুলো খুব ভালোভাবে বোঝা যায়। এরপর হচ্ছে ফিটাল হার্ট সাউন্ড। ফিটাল হার্ট সাউন্ডটা কিন্তু এই সময় শোনা যাবে, এবং সেটা সাধারণত 18 থেকে 20 সপ্তাহের পর থেকে ভালোভাবে শোনা যায়। এবং তার হার্ট রেটটা থাকে সাধারণত 120 থেকে 160 বিট পার মিনিট। তো এটা হচ্ছে ফিটাল হার্ট সাউন্ড, এটাও পজিটিভ সাইন অফ প্রেগনেন্সি। এক্স তে কিছু ফাইন্ডিং পাওয়া যায়, কিন্তু এক্স রেটা সাধারণত করা হয় না, কারণ কি আমরা জানি এক্স রে একটা তোমার টেরাটোজেনিক ইফেক্ট ফেলতে পারে। তো এই কারণে এক্স রেটা সাধারণত করা হয় না। যদি করা হয় সেক্ষেত্রে দেখা যায় যে তার স্কাল, যেটা ফিটাসের স্কালটা একটা কিসেন্ট্রিক অথবা অ্যানুলার টাইপের শ্যাডো ক্রিয়েট করে। ভার্টিব্রাল করাম যেটা, সেটা একটা লিনিয়ার স্মল ডট ডট, মানে ছোট ছোট সিরিজ অফ ডট ডট, এর স্মল ডট এরকম দেখা যায় যদি আলট্রা এক্স রে করা হয়। আর রিবস গুলো সাধারণত কিছু কার্ভড প্যারালাল লাইন আকারে আসে। তো এভাবে আর কি এক্স রে করা হলে কিছু সাইন পাওয়া যায় না। ফিটাসটা সুন্দরভাবে বোঝা যাবে এক্স রেতে, কিন্তু এক্স রেটা সাধারণত করা হয় না। করা হয় কোনটা? আলট্রাসোনোগ্রাফি। এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট ডায়াগনস্টিক টেস্ট ফর প্রেগনেন্সি। এটা তো প্রেগনেন্সি তো জানোই যে একটা মহিলা যখন প্রথম দেখাতে আসে, তার কমিউনিটি মেডিসিনে অলরেডি পড়ছো যে কয়েকটা টেস্ট অবশ্যই করা দরকার হয়। তার মধ্যে একটা হচ্ছে আলট্রাসোনোগ্রাফি। আলট্রাসোনোগ্রাফিতে কি দেখবো আমরা? বাই দা টাইম অফ 6th উইক আমরা একটা গ্যাস্ট্রেশনাল রিং দেখতে পারবো। ফিটাল হার্টবিটটা দেখা যাবে বাই 10th উইক, আর ফিটাল হেড এবং থোরাক্স এটা খুব ভালোভাবে বোঝা যাবে 14 উইক সময়। তো এগুলো হচ্ছে পজিটিভ সাইন অফ প্রেগনেন্সি। ডেলিভারিতে যাওয়ার আগে আরো কিছু ছোট ছোট কোশ্চেন এখান থেকে আসছে, সেগুলো একটু বলে দিই। একটা হচ্ছে তোমার হাউ উইল ইউ কনফার্ম প্রেগনেন্সি, এটা অনেক সময় আসতে পারে। তো প্রেগনেন্সি কনফার্ম করা হয় সাধারণত প্রথম একটা ইমিউনোলজিক্যাল টেস্ট করব, যেখানে সাধারণত হিউম্যান কোরিয়নিক গোনাডোট্রপিক হরমোন এইচসিজি লেভেলটা দেখা হয় এটার মাধ্যমে। আলট্রাসোনোগ্রাফি অফ দি অ্যাবডোমেনের মাধ্যমে, এবং লেটার পিরিয়ডে দেখা যায় যে ফলিকুলার এফএইচএস হরমোন বা ফিটাল মুভমেন্ট, এগুলোর মাধ্যমে কিন্তু হচ্ছে প্রেগনেন্সিটা কনফার্ম করা হয়। মানে যেগুলো আমরা পড়লাম পজিটিভ সাইন, এগুলো কিন্তু প্রেগনেন্সি কনফার্ম করে আর কি। আচ্ছা, আরেকটা কোশ্চেন আসে, সেটা হচ্ছে লাস্ট ট্রাইমেস্টারে কি কি সিমটম দেখা যায় একজন প্রেগনেন্ট উইমেনের ক্ষেত্রে। ট্রাইমেস্টার জিনিসটা কি? যে পুরো প্রেগনেন্সি তো আমরা জানি যে হচ্ছে তোমার 40 সপ্তাহে। তো এই 40 সপ্তাহটাকে আমরা যদি 3 ভাগে ভাগ করি, তো ফার্স্ট 12 উইক হচ্ছে তোমার ফার্স্ট ট্রাইমেস্টার, 13 থেকে 28 সপ্তাহ হচ্ছে সেকেন্ড ট্রাইমেস্টার, এবং 29 থেকে 40 সপ্তাহটা হচ্ছে তোমার থার্ড ট্রাইমেস্টার। তো এই থার্ড ট্রাইমেস্টারে প্রত্যেকটা ট্রাইমেস্টারে আসলে আলাদা আলাদা সাইন সিমটম দেখা যায়, যেটা আমাদের গাইনির কোশ্চেন। তো আমাদের ফরেনসিকে দেখা যায় যে প্রায় সে থার্ড ট্রাইমেস্টারের সাইন সিমটম গুলো বা লাস্ট ট্রাইমেস্টারের সাইন সিমটম গুলো কিন্তু রিটেনে আসে। এটা একটু আমরা পড়ে নিব, যে ফার্স্ট ট্রাইমেস্টারের সিমটমের মধ্যে অ্যামেনোরিয়া তো থাকেই, যেটা প্রথমে প্রেগনেন্সির শুরু থেকেই যে অ্যামেনোরিয়াটা চলতেছে, তার মেনস্ট্রুয়েশনটা বন্ধ হয়ে গেছে, ওইটা কন্টিনিউ থাকে। তাছাড়া তার হচ্ছে মানে অ্যাবডোমেনটা প্রোগ্রেসিভলি এনলার্জ হতে থাকে, যেটা একটা তার মেকানিক্যাল ডিসকমফোর্ট তৈরি করে। হ্যাঁ, তার পালপিটেশন, ডিসনিয়া এগুলো দেখা যায় কেন? কারণ তার প্রোগ্রেসিভ এনলার্জমেন্ট অফ দ্য অ্যাবডোমেন, এটার কারণে। আচ্ছা, একটা হচ্ছে লাইটেনিং দেখা যায়। লাইটেনিং বলতে কি, যে 38 সপ্তাহ সময় এসে তার একটা রিলিফ অফ প্রেসার দেখা যায়। কারণ কি, তার হচ্ছে যে ইয়েটা হচ্ছে যে প্রথমে তো তার এটা যখন ফিটাসটা যখন বড় হচ্ছে, তখন তার আশেপাশের এরিয়াতে একটা চাপ প্রয়োগ করতেছে। কিন্তু 38 সপ্তাহ পরে এসে দেখা যায় যে তার আশেপাশের এরিয়াগুলো মানে একটু মানে ছেড়ে দিয়ে ওইটার জন্য সুন্দরভাবে অ্যাকোমোডেট করার জন্য একটা জায়গা দিচ্ছে। তো ওই সময় মহিলাটা একটা সেন্স অফ লাইটেনিং রিলিফ করে, মানে ফিল করে। এটা একটা সিমটম। আর ফিটাল মুভমেন্টটা লাস্ট ট্রাইমেস্টারে মোর প্রোনাউন্সড থাকে। আর ফ্রিকোয়েন্সি অফ মিকচুরেশন এটাও কিন্তু আবার রিঅ্যাপিয়ার করে, কারণ এই সময় তার ফিটাসটা অনেক বেশি বেড়ে যাচ্ছে, যার কারণে হচ্ছে তার ব্লাডারের উপরে চাপ দিচ্ছে, জন্য তার ফ্রিকোয়েন্সি অফ মিকচুরেশনটা আবার রিঅ্যাপিয়ার করে।
তো এগুলো ছিল ফার্স্ট ট্রাইমেস্টারের কিছু সিমটম। এটা এসে এরপরে ডেলিভারি জিনিসটা কি? ডেলিভারি হচ্ছে যে সোজা কথা এক্সট্রাকশন অফ প্রোডাক্ট অফ কনসেপশন ফ্রম দ্য ইউটেরাস। এটাই হচ্ছে ডেলিভারি, অর্থাৎ যে শুধু ফিটাস না, প্রোডাক্ট অফ কনসেপশন অর্থাৎ প্লাসেন্টাটা বের করে নিয়ে আসে, এটাও কিন্তু ডেলিভারি। তো এটাই হচ্ছে এক্সট্রাকশন অফ প্রোডাক্ট অফ কনসেপশন, সেটাই হচ্ছে তোমার ডেলিভারি। আর ডেলিভারিতে কার একটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে সাইন সিমটমস অফ রিসেন্ট ডেলিভারি। একজন মহিলা তার যে রিসেন্টলি ডেলিভারি হয়েছে, এটা আমরা কি কি সাইন সিমটম দেখে বুঝতে পারবো? আচ্ছা, প্রথমে যদি বলি তার সাইন্স গুলো, যেগুলো প্রথমে একটা জেনারেল ইনডিসপোজিশন দেখা যাবে, মানে কি মহিলাটা এক্সস্টেড থাকবে, ইল লুকিং থাকবে। হ্যাঁ, এটা হচ্ছে একটা জেনারেল ইনডিসপোজিশন দেখতে পারবো। তার ব্রেস্টে কিছু চেঞ্জ দেখতে পারবো, কারণ আমরা পড়ছি প্রেগনেন্সির সময় তার ব্রেস্টটা এনলার্জড হয়ে যায়, তার সুপারফিশিয়াল ভেন গুলো এনকোর্সড হয়ে থাকে। তো ব্রেস্টে কিছু চেঞ্জ দেখা যাবে। অ্যাবডোমেনের মধ্যে আমরা পড়ে আসছি কি লিনিয়া গ্রাভিডারাম, মানে স্ট্রিয়া গ্রাভিডারাম, লিনিয়া নিগ্রা, এই টাইপের পিগমেন্টেশন ডেভেলপ করছিল প্রেগনেন্সির সময়। ডেলিভারি, আফটার ডেলিভারি বা রিসেন্ট ডেলিভারির ক্ষেত্রেও কিন্তু এই পিগমেন্টেশন গুলো পারসিস্ট করে। তো অ্যাবডোমেনের ক্ষেত্রে আমরা এই সাইন গুলো দেখতে পাবো। আচ্ছা, পেরিনিয়াম যদি আমরা এক্সামিনেশন করি, তখন দেখা যাবে যে পেরিনিয়ামটা ল্যাসারেটেড হয়ে আছে। হ্যাঁ, এটাও একটা ইম্পর্টেন্ট সাইন। ল্যাবিয়া, যেটা ল্যাবিয়া মেজরা বা মাইনরা, এগুলা টেন্ডার এবং সলেন, ব্রুইজড হয়ে থাকে, ল্যাসারেটেড হয়ে থাকে। যদি নর্মাল ডেলিভারি হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু ল্যাবিয়া গুলো একটু ব্রুইজড হয়ে থাকে, ল্যাসারেটেড হয়ে থাকে এবং টেন্ডার হয়ে থাকে। আচ্ছা, ইউট্রাসটা যদি দেখি, ইমিডিয়েটলি আফটার ডেলিভারি ইউট্রাসটা সাধারণত কন্ট্রাক্টেড হয়ে থাকে এবং হচ্ছে মানে একটা হার্ড মাসকুলার টিউমার লাইক ফিলিং হয় ইউট্রাসটা হাত দিলে আফটার ডেলিভারি। আর সার্ভিক্সটা তখন কিন্তু সফট এবং ডায়ালেটেড অবস্থায় থাকে। এটাও একটা ইম্পর্টেন্ট ফাইন্ডিংস, মানে যদি একটা মহিলা রিসেন্ট ডেলিভারি হয়ে থাকে সেক্ষেত্রে তার ইউট্রাসটা সাধারণত কন্ট্রাক্টেড হয়ে একটা হার্ড টিউমার লাইক ফিলিং দেয়, কিন্তু তার সার্ভিক্সটা সেটা কিন্তু সফট এবং ডায়ালেটেড থাকে তখনও পর্যন্ত। লোকিয়া দেখা যায়। লোকিয়া জিনিসটা কি? সেটা হচ্ছে ডিসচার্জ অফ দ্য ইউট্রাস, যেটা কিনা 2 থেকে 3 সপ্তাহ পর্যন্ত লাস্ট করে। এটা তোমার মেনস্ট্রুয়াল ব্লিডিং এর মতো, কিন্তু এটা একটা পিকুলিয়ার সাওয়ার ডিসএগ্রিয়েবল অডর থাকে এবং এটা সাধারণত ব্রাইট রেড থাকে এবং হচ্ছে তোমার লার্জ ক্লট বহন করে, ঠিক আছে, যেটাকে লোকিয়া রুব্রা বলা হয়, অর্থাৎ কন্টেন্স লার্জ অ্যামাউন্ট অফ ক্লটস। আর সেটা হচ্ছে ডিউরিং নেক্সট 4 days ইট বিকাম সেরাস এন্ড প্যালার ইন কালার। 2-3 সপ্তাহ পর যে এটা হচ্ছে তোমার সেরাস হয়ে যায় এবং পেল কালার হয়ে যায়, তখন এটাকে বলা হয় লোকিয়া সেরোসা। আর এবং আফটার 9 days এটা হচ্ছে তোমার ইলোইশ গ্রে আর টার্বিড হয়ে যায়, যেটাকে বলা হয় লোকিয়া আলবা। তাহলে আমরা লোকিয়া জিনিসটা জানলাম, এটাও আমাদের গাইনির একটা ইম্পর্টেন্ট জিনিস, যেটা কিনা 2 থেকে 3 সপ্তাহ পর্যন্ত লাস্ট করে। তো এটা আবার হচ্ছে তিনটা, একটা হচ্ছে লোকিয়া রুব্রা, যেটা প্রথম 4 থেকে 5 দিন পর্যন্ত দেখা যায়। লোকিয়া রুব্রাটা কেমন হয়? এটা ব্রাইট রেড হয় এবং এটা লার্জ অ্যামাউন্ট অফ ক্লট বহন করে। আচ্ছা, এরপরে 4-5 দিন হয়ে গেল, এরপর নেক্সট 4 ডে থাকে, এটা সেরাস হয়ে যায় এবং একটা পেল কালার হয়ে যায়। এর আগে কি ছিল? এর আগে ছিল ক্লট, অনেক ব্রাইট রেড ছিল এবং অনেক বেশি ক্লট ছিল। এখন এসে কি হয়ে যাবে? এটা হয়ে যাবে সেরাস এবং এটার কালারটা হয়ে যাবে পেল। এটার নাম হলো লোকিয়া সেরোসা। এরপরে 9 days, এরপর যখন 9 দিন পার হয়ে গেল, 9 দিন পর থেকে যে লাস্ট 2-3 উইক পর্যন্ত এটা হয়ে যাবে তোমার ইয়েলোইশ গ্রে আর টার্বিড কালার। এটা হচ্ছে লোকিয়া আলবা। আচ্ছা, আর কি ইন্টারমিটেন্ট একটা ইউটেরাইন কন্ট্রাকশন পাওয়া যাবে। আর তখনও পর্যন্ত কিন্তু পজিটিভ প্রেগন্যান্সি সাইন দেখা যাবে, অর্থাৎ ইউসিজি, যেটা হিউম্যান কোরিয়নিক গোনাডোট্রপিক হরমোন লেভেল, এটা কিন্তু প্রেগন্যান্সি পজিটিভ টেস্ট আসবে। তো এগুলো হচ্ছে আমরা জানলাম যে একটা মহিলা সে রিসেন্ট যে ডেলিভারি হয়েছে, এটা আমরা কি কি দেখে বুঝবো। এই ফাইন্ডিংস গুলো আমরা একজন মহিলার রিসেন্ট ডেলিভারি হলে পেয়ে থাকি। এই কোশ্চেনটাও কিন্তু এসে থাকে বিষয়ের ক্ষেত্রে, ভাইবাতেও ধরে থাকে অনেক সময়। আচ্ছা, আমাদের লাস্ট টপিক আজকে হচ্ছে অ্যাবর্শন। অ্যাবর্শনটা অনেক বেশি ইম্পর্টেন্ট। অ্যাবর্শন জিনিসটা কি? অ্যাবর্শন হচ্ছে প্রিম্যাচিওর এক্সপালশন অফ দ্য ফিটাস ফ্রম দ্য মাদার্স womb এট এনি টাইম অফ প্রেগনেন্সি বিফোর ফুল টার্ম অফ প্রেগনেন্সি ইজ কমপ্লিট। অর্থাৎ তার প্রেগনেন্সি ফুল টার্ম কমপ্লিট হওয়ার আগেই যদি তার ফিটাসটাকে মানে এক্সপাল করে দেওয়া হয় তার ইউটেরাস থেকে, সেটাই হচ্ছে তোমার অ্যাবর্শন। অ্যাবর্শনটা হচ্ছে যদি আমরা ক্লিনিক্যালি ক্লাসিফিকেশন করি সেটা আলাদা। ক্লিনিক্যাল ক্লাসিফিকেশন বা গাইনোকোলজিক্যাল ক্লাসিফিকেশন অনুযায়ী এটা হচ্ছে স্পন্টেনিয়াস এবং ইনডিউস দুই ভাবে হয়ে থাকে। স্পন্টেনিয়াস হচ্ছে থ্রেটেন্ড অ্যাবর্শন, ইনএভিটেবল অ্যাবর্শন, কমপ্লিট অ্যাবর্শন, ইনকমপ্লিট অ্যাবর্শন, মিসড অ্যাবর্শন এবং সেপটিক অ্যাবর্শন। এটা আমাদের গাইনির পড়া, এটা আমাদের এখানে দরকার নেই, আমি জাস্ট বললাম। আমাদের এখানে দরকার হচ্ছে মেডিকোলিগাল ক্লাসিফিকেশনটা। মেডিকোলিগালি কয়ভাবে ভাগ করা যায়? একটা হচ্ছে ন্যাচারাল এবং একটা হচ্ছে আর্টিফিশিয়াল। ন্যাচারালি কি কিভাবে হতে পারে? স্পন্টেনিয়াসলি অ্যাবর্শন হয়ে যেতে পারে
এবং অ্যাক্সিডেন্টালিও অ্যাবর্শনটা হতে পারে। আর আর্টিফিশিয়ালি হচ্ছে দুইটা, একটা ক্রিমিনাল অ্যাবর্শন এবং একটা হচ্ছে থেরাপিউটিক অ্যাবর্শন। তো আমরা আমাদের আজকের মেইন পড়া হচ্ছে অ্যাবর্শনে মেইন আমাদের জানার বিষয় হলো যে আর্টিফিশিয়াল যেটা ক্রিমিনাল এবং থেরাপিউটিক অ্যাবর্শন, এটাই হচ্ছে আমাদের বেশি আসে। তো তার আগে আমরা একটু ন্যাচারাল অ্যাবর্শনের কজ গুলো জেনে নিই, কোন কোন ক্ষেত্রে ন্যাচারাল অ্যাবর্শন হতে পারে। সাধারণত 10 থেকে 15% প্রেগন্যান্সিতে কিন্তু ন্যাচারালি অবর্ষণ হয়ে যায়। এটা হচ্ছে সবচেয়ে কমন হলো তোমার সেকেন্ড এবং থার্ড মান্থ অফ প্রেগন্যান্সির ক্ষেত্রে ন্যাচারাল অ্যাবর্শনটা বেশি হয়। সাধারণত কোন কোন ক্ষেত্রে হয়ে থাকে, যদি যে যে ওভারটা তোমার ফার্টিলাইজড হয়ে ফিটাসটা তৈরি করছে সেই ওভারটা যদি কোনো ডিফেক্ট থাকে বা কোনো ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটি থাকে, তাহলে কিন্তু ন্যাচারালি এটা হচ্ছে অ্যাবর্শন হয়ে যায়। এটা আমরা বলতে পারি আমাদের সৃষ্টিকর্তা প্রদত্ত একটা ব্লেসিং হিসেবে আমরা বলতে পারি, যে একটা ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটি বা একটা অ্যাবনর্মাল বাচ্চা সে জন্ম হওয়ার আগেই দেখা যায় যে বেশিরভাগ ক্ষেত্রে ন্যাচারালি সে অ্যাবর্শন হয়ে যাচ্ছে। এটা হচ্ছে একটা কজ। এছাড়া যদি তার ফিটাসে কিছু ডেভেলপমেন্টাল কোনো ডিফেক্ট থাকে বা যদি ইমপ্লান্টেশনটা লো হয়, ঠিক মতো যদি ইমপ্লান্টেশন না হয় সেক্ষেত্রে হয়ে থাকে। যদি হচ্ছে কোনো ডিজিজ কন্ডিশন থাকে প্লাসেন্টা, সেক্ষেত্রে হচ্ছে হতে পারে। আরএইচ ইনকম্পাটিবিলিটির জন্য হতে পারে। রেট্রোভার্টেড ইউটেরাস বা সাবমিউকাস ইউটেরাইন ফাইব্রয়েড, ম্যালফর্মড ইউটেরাস, মানে এরকম যদি ইউটেরাসের কোনো অ্যানাটমিক্যাল, সোজা কথা ইউটেরাসের কোনো ডিফেক্ট যদি থাকে, বা যদি কোনো সিস্টেমিক ডিজিজ থাকে মায়ের, যেমন হাইপারটেনশন, ডায়াবেটিস মেলিটাস, হরমোনাল ডেফিসিয়েন্সি, বা হচ্ছে সিফিলিস, নেফ্রাইটিস, এ ধরনের কোনো যদি ডিজিজ থাকে, এই সকল কারণে ন্যাচারালি অ্যাবর্শন হয়ে থাকে। আচ্ছা, আমি বলছি যেটা আমাদের মেইন জানার বিষয় হচ্ছে ফরেনসিকে ক্রিমিনাল অ্যাবর্শন এবং থেরাপিউটিক অ্যাবর্শন। ক্রিমিনাল অ্যাবর্শন জিনিসটা কি? ক্রিমিনাল অ্যাবর্শন হচ্ছে এটা হচ্ছে ইনডিউসড ডিস্ট্রাকশন এন্ড এক্সপালশন অফ দ্য ফিটাস ফ্রম দ্য উম্ব, ফ্রম দ্য মাদার, আনলফুলি, অর্থাৎ বেআইনি ভাবে যদি কোনো মহিলা ইউটেরাস থেকে তার বাচ্চাটাকে মানে ডিস্ট্রাকশন করে ফেলে বা এক্সপালশন করে ফেলে, সেটা হচ্ছে ক্রিমিনাল অ্যাবর্শন। তো এখানে একটা কোশ্চেন আসে যে হোয়াট আর দ্য মেথডস অফ ক্রিমিনাল অ্যাবর্শন, ক্রিমিনাল অ্যাবর্শনের কি কি মেথড আছে, এই কোশ্চেনটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তো মেইনলি তিন ভাবে অ্যাবর্শন, ক্রিমিনালি অ্যাবর্শন করা হয়ে থাকে। একটা হচ্ছে অ্যাবর্টিফিকেন্ট ড্রাগস, কিছু ড্রাগের মাধ্যমে করা হয়ে থাকে। একটা হচ্ছে জেনারেল ভায়োলেন্সের মাধ্যমে করা হয়ে থাকে এবং কিছু লোকাল ভায়োলেন্সের মাধ্যমে করা হয়ে থাকে। ড্রাগ কি কি আছে? ড্রাগ হচ্ছে এগবোলিক্স, কিছু ড্রাগ যেমন ইরগট, কুইনাইন, স্ট্রিচনিন। এগুলো হচ্ছে যখন তোমরা ফার্মাকোলজি পড়বা তখন এগুলো সম্পর্কে আরো খুব ভালোভাবে জানতে পারবে। আচ্ছা, এরপরে হচ্ছে যে কিছু ড্রাগ আছে যেগুলো কি মেনস্ট্রুয়াল ফ্লো ইনক্রিজ করে, যেমন এগুলোকে বলা হয় এমেনাগগ। এগুলো কি, যেমন ইস্ট্রোজেন, বোরাক্স, এই টাইপের কিছু ড্রাগ, এগুলো কিন্তু অ্যাবর্শনটাকে ইনডিউস করে। আচ্ছা, আরো কিছু ড্রাগ আছে যেগুলো কিনা জেনিটো ইউরিনারি ট্র্যাক্ট, যেটা আমাদের ওখানে ইরিটেশন করে, যেমন হচ্ছে তোমার ক্যান্থারাইডস বা অয়েল অফ টারপেন্টাইন, টারপিনের তেল, এ ধরনের কিছু ড্রাগ, এটা হচ্ছে জেনিটো ইউরিনারি ট্র্যাক্ট, এটাকে ইরিটেট করে। আরেক ধরনের ড্রাগ আছে যেটা মানে প্রিপারেশন, প্যাটেন্ট প্রিপারেশন, অ্যাবর্টিফিক্যান্ট ড্রাগ হিসেবেই পাওয়া যায়। এগুলোতে সাধারণত লেড, তারপরে ডাইফিনাইল ফেলিন, এই টাইপের কিছু কেমিক্যাল দিয়ে ইয়ে করা হয়, অ্যাবর্টিফিক্যান্ট হিসেবেই তৈরি করা হয়। তো এই ধরনের ড্রাগ গুলো কিন্তু ক্রিমিনাল অ্যাবর্শনে ব্যবহার করা হয়। আচ্ছা, এখন আমরা বললাম কি কিছু জেনারেল ভায়োলেন্স, কি কি ভায়োলেন্স হতে পারে। যদি কোনো মহিলার তার অ্যাবডোমেনের উপরে সিভিয়ার প্রেসার ইয়ে করা হয়, একজন প্রেগনেন্ট ওম্যান তার পেটের উপরে একটা সিভিয়ার প্রেসার দেওয়া হলো, নিলিং বা জাম্পিং, অ্যাপ্লিকেশন অফ টাইট ব্যান্ডেজ, ফোর্সফুল মেসেজ বা কিক, এভাবে যে কোনো ভাবে যদি তার অ্যাবডোমেনে একটা ভায়োলেন্ট প্রেসার প্রয়োগ করা হয়, সেক্ষেত্রে কিন্তু অ্যাবর্শন হয়ে যেতে পারে। আচ্ছা, হেভি ভায়োলেন্ট এক্সারসাইজ যদি কেউ করে থাকে একজন প্রেগনেন্ট ওম্যান, সেক্ষেত্রেও অ্যাবর্শন হয়ে পারে। আরেকটা হচ্ছে অল্টারনেটিভ হট এন্ড কোল্ড বাথ ইন দ্য লোয়ার অ্যাবডোমেন, এটাও কিন্তু মানে আমাদের অ্যাবর্শনটাকে ত্বরান্বিত করে। আর কিছু লোকাল ভায়োলেন্স কি, যেমন কেউ যদি হচ্ছে অ্যাবডোমেনের মধ্যে ওই ভ্যাজাইনাল ক্যাভিটির মধ্যে দিয়ে অ্যাবর্শন স্টিক বা এই টাইপের কিছু স্টিক পাওয়া যায় কিনতে বাজারে, এগুলো ইনসার্ট করে কিন্তু ওখানে হচ্ছে বাচ্চাটাকে ইয়ে করে ফেলতে পারে। বা সিরিঞ্জিং এর মাধ্যমে, মানে এক ধরনের সিরিঞ্জ পাওয়া যায়, ওটার মধ্যে অ্যাবর্টিফিকেন্ট ফ্লুইড দিয়ে সোপ ওয়াটার অথবা কিছু পটাশিয়াম পারম্যাঙ্গানেট সলিউশন, এগুলো সিরিঞ্জের মধ্যে করে প্রয়োগ করা হয় অনেক সময়। তো এটার মাধ্যমে হতে পারে। বা হচ্ছে রাপচার অফ দা মেমরি, কেউ কেউ হেয়ার পিন অথবা নেইল, সাধারণত গ্রাম্য কবিরাজ যারা, তারা কিন্তু এ ধরনের যে পেরেক অথবা হেয়ার ক্লিপ, এ ধরনের ধারালো চোখা জিনিস দিয়ে কিন্তু ওখানে ইয়ে করে ফেলে। তো এইসব ভাবে হচ্ছে লোকাল ভায়োলেন্সের মাধ্যমে অ্যাবর্শনটা হতে পারে।
আচ্ছা, তো এই এই যে আমার ক্রিমিনাল অ্যাবর্শন হলো, এগুলো তো আসলে সাধারণত আনহাইজেনিক কিছু প্রসিজার। এই যে একটা ধারালো ক্লিপ অথবা পেরেক এ ধরনের জিনিস দেওয়া হচ্ছে বা ভায়োলেন্ট একটা প্রেসার প্রয়োগ করা হচ্ছে, এগুলো তো আসলে আনহাইজেনিক। তো এখান থেকে কিছু কমপ্লিকেশন ডেভেলপ করতে পারে। কি কি কমপ্লিকেশন ডেভেলপ করে? কিছু ইমিডিয়েট কমপ্লিকেশন, যেমন রিফ্লেক্স ভ্যাগাল ইনহিবিশন হতে পারে। যদি একটা মহিলার ইউটেরাসটাকে মানে কোনো রকম অ্যানাস্থেসিয়া ছাড়াই ওরকম কোনো করা হয়, কোনো হচ্ছে মানে পেইনফুল কোনো প্রসিডিওর তার উপর করা হয়, দেখা যায় যে একটা রিফ্লেক্স ভ্যাগাল ইনহিবিশন হচ্ছে এবং এখান থেকে সে কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে মারাও যেতে পারে। এয়ার এম্বোলিজম হয়, দেখা যায় যে ইউট্রাসের ওখান থেকে একটা এয়ার এম্বোলিজম হয়ে সে মারা যাচ্ছে। এমনিওটিক ফ্লুইড এম্বোলিজমও হতে পারে। এমনিওটিক ফ্লুইডটা কোনোভাবে লিক হয়ে সার্কুলেশনে ঢুকে যদি লাংসে চলে যায়, সেটা হচ্ছে এমনিওটিক ফ্লুইড এম্বোলিজম। এছাড়া সিভিয়ার হেমোরেজের মাধ্যমে, শকের মাধ্যমেও কিন্তু কেউ মারা যেতে পারে। আর কিছু ডিলেড কমপ্লিকেশন কি, যেমন ওখান থেকে ইনফেকশন হয়ে যেতে পারে, সার্ভিসাইটিস, সালপিনজাইটিস, উফোরাইটিস এ ধরনের কিছু ইনফেকশন এবং হেপাটোরেনাল ফেলিওর ডেভেলপ করতে পারে। এগুলো হচ্ছে কমপ্লিকেশন অফ ক্রিমিনাল অ্যাবর্শন। আচ্ছা, এখান থেকে ডেথ, তাহলে কজ অফ ডেথ ইন ক্রিমিনাল অ্যাবর্শন কি কি? এটাও একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। এই যে আমরা পড়লাম রিফ্লেক্স ভ্যাগাল ইনহিবিশন, এখান থেকে কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে মারা যেতে পারে। এয়ার এম্বোলিজম, হেমোরেজ, ফ্যাট এম্বোলিজম, অ্যামনিওটিক ফ্লুইড এম্বোলিজম, এগুলো যে ইমিডিয়েট কজ কমপ্লিকেশন, যে ইমিডিয়েট কমপ্লিকেশন গুলোই সাধারণত ইমিডিয়েট ডেথের জন্য দায়ী থাকে। আর ডিলেড হচ্ছে সেপ্টিসেমিয়া, পায়েমিয়া, জেনারেল পেরিটোনাইটিস, টিটেনাস এ ধরনের রোগ হয়ে কিন্তু সে ডিলেড ভাবে মারা যেতে পারে। এছাড়া যে হেপাটোরেনাল ফেলিওর হয়ে থাকে, এখান থেকে জন্ডিস বা রেনাল ফেলিওর হয়েও কিন্তু ক্রিমিনাল অ্যাবর্শনের কারণে একজন মহিলা মারা যেতে পারে। আচ্ছা, এখন হচ্ছে জাস্টিফাইবল অ্যাবর্শন বা থেরাপিউটিক অ্যাবর্শন। জাস্টিফাইবল অ্যাবর্শন কখন বলা হবে? যদি অ্যাবর্শনটা মানে যে যে উম্যানের উপর অ্যাবর্শনটা করা হচ্ছে, তার যদি এই প্রেগনেন্সিটা কন্টিনিউ করলে তার লাইফের কোনো রিস্ক থাকে, যে প্রেগনেন্সি যদি কন্টিনিউ করা হয় যেটা তার লাইফটাকে এন্ডেঞ্জার করতেছে, তো তখন সে মহিলাকে বাঁচানোর জন্য একটা গুড ফেইথ নিয়ে যদি অ্যাবর্শনটা করা হয়, সেটাই হচ্ছে জাস্টিফাইবল অ্যাবর্শন। তো কোন কোন ক্ষেত্রে এটা জাস্টিফাইবল হবে, কি কি ইন্ডিকেশন আছে, কখন এটা মানে ক্রিমিনাল হিসেবে গণ্য হবে না, এটাও কিন্তু প্রপার একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। কোন কোন ক্ষেত্রে এটা হবে? যদি এই যে প্রথম কন্ডিশন এটাই, যে প্রেগনেন্সিটা যদি কোনো কারণে ওই মহিলার লাইফটাকে এন্ডেঞ্জার্ড করে, সেক্ষেত্রে এটা থেরাপিউটিক অ্যাবর্শন করা যাবে। আচ্ছা, ইউজেনিক কজ কি কি? যদি হচ্ছে মহিলাটা কোনো রোগের মাধ্যমে, কোনো রোগে সাফার করে, কোনো ফিজিক্যাল অথবা মেন্টাল অ্যাবনর্মালিটিতে যদি সাফার করে এবং যেটা তার হচ্ছে আহ, যে বাচ্চা, যেটা সেই বাচ্চাটার জীবনটাকে এন্ডেঞ্জার্ড করে, তার জীবনটাকে এন্ডেঞ্জার্ড করে, এ ধরনের কোনো কন্ডিশন, যেমন যদি তার মিজেলস থাকে, রুবেলা থাকে, স্মল পক্স থাকে, টক্সোপ্লাজমোসিস থাকে, ভাইরাল হেপাটাইটিস বা যে কোনো ভাইরাল ইনফেকশন থাকে, তো দেখা যায় কি এ ধরনের ইনফেকশন থাকলে সাধারণত তার বাচ্চাটার মেল ফর্মেশন হওয়ার পসিবিলিটি থাকে এবং এক্ষেত্রে একটা অ্যাবনর্মাল বাচ্চা হওয়ার পসিবিলিটি থাকে। তো এক্ষেত্রে কিন্তু থেরাপিউটিক অবর্শন করা যাবে। কিছু টেরাটোজেনিক ড্রাগ, যেমন একজন প্রেগনেন্ট ওম্যান যদি কোনো থ্যালিডোমাইড বা অ্যান্টি ক্যান্সার ড্রাগ, একজন প্রেগনেন্ট ওম্যান ধরো উনি হচ্ছে ক্যান্সারে আক্রান্ত, তো আগে আমাদের থাকবে কি, আমাদের প্রথম থাকবে যে মাকে বাঁচানো, কারণ বাচ্চা তো বেঁচে থাকলে চাইলে আরো নেওয়া যাবে। তো তখন তাকে যদি কেমোথেরাপি দেওয়া হয়, তো আমরা জানি কেমোথেরাপি সাধারণত টেরাটোজেনিক, বাচ্চাটার ক্ষতি করতে পারে। এ কারণে যদি কোনো মহিলাকে যদি কেমোথেরাপি দেওয়া হয় বা হচ্ছে তোমার অ্যান্টিডিপ্রেসেন্ট ড্রাগ দেওয়া হয়, বাচ্চাটা যদি এতে ম্যালফরমেশন হওয়ার পসিবিলিটি থাকে, সেক্ষেত্রে কিন্তু জাস্টিফাইবল অ্যাবর্শন করা যাবে। আর তাছাড়া যদি হচ্ছে বাবা অথবা মা কারোর ইনস্যানিটি থাকে, সেক্ষেত্রেও জাস্টিফাইবল অ্যাবর্শন করানো যাবে। আচ্ছা, কিছু হিউম্যানিটেরিয়ান কারণেও করানো যায়। ধরো কোনো মেয়ে যদি সে রেপের কারণে প্রেগনেন্ট হয়ে থাকে, তো মানবিক দিক বিবেচনা করে, তার সম্মানের কথা বিবেচনা করেও অ্যাবর্শনটা জাস্টিফাইবল হবে। আর আরেকটা কিছু সোশিয়াল কজ, যেমন হচ্ছে কোনো মহিলা যদি মানে ফেলিওর অফ কন্ট্রাসেপটিভ, সে হয়তো কন্ট্রাসেপশন নিচ্ছিল কিন্তু তার কোনো কারণে কন্ট্রাসেপশনটা ফেল হয়ে গিয়েছে, এর জন্য যে সে প্রেগনেন্ট হয়ে গেল, এক্ষেত্রেও কিন্তু চাইলে সোশিয়াল, সামাজিক দিক বিবেচনা করে অ্যাবর্শন করাটা জাস্টিফাইবল হবে। আর যদি সোশ্যাল এবং ইকোনমিক কন্ডিশনের জন্য, যে ধর একজন মা, তার হচ্ছে ইকোনমিক অবস্থা খুবই খারাপ, তো এখন আর একটা নতুন বাচ্চা নিয়ে আসে লালন পালন করাটা তার পক্ষে সম্ভব হচ্ছে না, এটা বিবেচনা করেও অ্যাবর্শন করাটা জাস্টিফাইবল হবে, কিন্তু সাধারণত না করার জন্য উৎসাহ দেওয়া হয়। এর জন্য কিন্তু ইয়েটা আর কি, যে আমাদের জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি যেগুলো, এগুলোকে অনেক বেশি মানে ইফেক্টিভ করার এবং সঠিকভাবে ব্যবহার করার উপরে জোর দেওয়া হয়। তো এই ছিল হচ্ছে আমাদের আজকের টপিক।
অলরেডি 1 ঘন্টা হয়ে গিয়েছে, এজন্য আমি আর কি সেক্সুয়াল অফেন্স এই টপিকটা বাদ দিয়েছি। আশা করি তোমরা যারা শেষ পর্যন্ত শুনছো মোটামুটি আজকে একবার যদি রিভিশন দাও তাহলে হয়তো কাজে আসবে। তো আমি তাহলে সেশনটা শেষ। তুমি কি আছো আইভি? জি আপু। আপু মাশাআল্লাহ অনেক সুন্দর আর সহজে আমাদের টপিক গুলো বুঝিয়ে দিয়েছেন। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ এই প্রফের আগে আমাদের ইম্পর্টেন্ট টপিক গুলো আমাদের সামনে তুলে ধরার জন্য। আশা থ্যাংক করছি ইউ। আমরা যখন রিভিশন দিব এটা আমাদের জন্য অনেক ইজি হয়ে যাবে রিভিশনটা। ইনশাআল্লাহ। আর এতক্ষণ ধরে তারা ধৈর্য ধরে আমাদের সাথে ছিলেন, আশা করি তারাও অনেক বেশি উপকৃত হয়েছেন এবং আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধৈর্য ধরে আমাদের সাথে থাকার জন্য। আর আপু তাহলে আমরা আজকে এখানেই শেষ করি। আচ্ছা, কালকে ইনশাআল্লাহ আবার দেখা হচ্ছে। ইনশাআল্লাহ আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।